নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। কেমন আছো বন্ধু? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজ আবারও ফিরে এলাম তোমাদের সামনে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। লেখিকা বিউটি কর্মকারের কলমে মশাই ভূত। আজকে গল্প পাঠে রৌনক। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আর এই গল্পের শেষেও রয়েছে আজকের গল্পের প্রশ্ন, তাই গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল। অন্ধকারে ধুঁকতে ধুঁকতে ট্রেনটা যখন রামগড় স্টেশনে এসে পৌঁছালো তখন রাত আন্দাজ করি 12:30 হবে। প্ল্যাটফর্মে নেমে ছাতাটা খুলতে না খুলতেই ভিজে চুপচুপে হয়ে গেল অভ্র। বৃষ্টিটা আবার জোরে নামলো। কোনো মতে নিজের মাথাটা ঢেকে সামনের একটা শেডের নিচে গিয়ে দাঁড়ালো। চারপাশে একটা জনপ্রাণী নেই। শীতের এই অকাল বৃষ্টিতে প্ল্যাটফর্মে থাকা কুকুরগুলো পর্যন্ত কোথায় লুকিয়েছে কে জানে। মা বারবার করে বলে দিয়েছিল অভ্র যেন রামগড় স্টেশনে নেমেই মাকে একটা ফোন করে, কিন্তু রাত 9:30টার ট্রেন বৃষ্টিতে স্নান করে হেলতে দুলতে যে এত দেরি করে ওকে স্টেশনে পৌঁছে দেবে সেটা অভ্র মোটেই আন্দাজ করতে পারেনি। এখন এই জনহীন স্টেশনে একা দাঁড়িয়ে থেকে বৃষ্টির শিরশিরে হাওয়ায় রীতিমতো গা কাঁপছে ওর। সম্পূর্ণ অচেনা জায়গা, কাউকে যে জিজ্ঞাসা করে ওর গন্তব্যের ঠিকানা জেনে নেবে সে উপায়ও নেই। জীবনের প্রথম চাকরি, তাও সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা। নিজের পছন্দের জায়গা নাইবা হলো, তাই যখন জয়নিং লেটারটা ও হাতে পেল অজপাড়াগা জেনেও অভ্র খুশিতে লাফিয়ে উঠেছিল। হোক না পাড়াগা, সে শহরের ছেলে বলে কি গ্রামকে আপন করতে পারবে না? তাই মায়ের মন খারাপকে উপেক্ষা করেও সে পাড়ি দিয়েছিল এই বিদেশ বিভুঁইয়ে। ছোটবেলা থেকেই অভ্র জেনে এসেছে গ্রাম মানেই সবুজ ধানক্ষেত, পুকুরে পদ্ম ফুলের হাসি, গাছের নির্মল বাতাস আর পাখির মধুর কূজন। কিন্তু অভ্রর সকল ভাবনাকে নিষ্ফল করে গ্রাম তার চোখে ধরা দিল সম্পূর্ণ অন্য রূপে। নির্জন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অভ্র শুধু সেই কথাই ভাবছিল। একটা ডিজিটাল ঘড়িও নেই। নিজের হাত ঘড়িটাও বৃষ্টির জল পড়ে কখন যেন বন্ধ হয়ে গেছে। মাকে একবার ফোন করবে নাকি? না থাক, ছেলের জন্য চিন্তা করতে করতে এতক্ষণে হয়তো ঘুমিয়েই পড়েছে। এত রাত্রে আর ফোন করে কাজ নেই। তার চেয়ে বরং টিকিট কাউন্টারের দিকেই এগোনো যাক একটু, যদি কোনো কারণে খোলা থাকে। অভ্র 2 পা এগিয়ে যেতেই কোথায় যেন কড়কড় শব্দে জোরে বাজ পড়ল। কি আতান্তরে পড়া গেল। অভ্র আবার পিছিয়ে এসে দাঁড়ালো, কিন্তু এভাবে আর কতক্ষণ? না, দেখাই যাক না, কেউ কোথাও না কোথাও জেগে থাকতেও পারে। অভ্র মোবাইলের টর্চ জেলে আবার কিছুটা এগিয়ে গেল। আরে, ওই দূরের একটা ঘরে একটু আলো জ্বলছে বলে মনে হচ্ছে না? দরজার আধ ভাঙা পাল্লার ফাঁক দিয়ে ঘরের কিছুটা অংশ যেন দেখা যাচ্ছে। তাড়াতাড়ি পা চালালো অভ্র। কেউ আছেন? ও দাদা, কেউ ভেতরে আছেন নাকি? কে? ওই যা, হাতের টর্চটা নিভে গেল যে। মোবাইল সুইচটা অফ হয়ে গেল অভ্রর। মনে মনে নিজেকে খুব হতভাগ্য মনে করল। কে কে ডাকছেন? আগে আমি। অন্ধকারে দাঁড়িয়েই সাড়া দিল অভ্র। আমি স্টেশনের একজন যাত্রী। দেখুন না, বাইরে যা বৃষ্টি পড়ছে, রাত্রিটা যদি আপনার কেবিনে একটু আশ্রয় দেন। ও আসুন, ভিতরে আসুন।
হাতে ধরা ছাতাটা বন্ধ করে অভ্র ভেতরে ঢোকে। একটা টেবিল, একটা দেওয়াল আলমারি, তাতে রাশিকৃত রেলের কাগজপত্র, সবেতেই ধুলো জমে গিয়েছে। এছাড়া ঘরের আসবাব বলতে প্রায় আর কিছুই নেই। ঘরের একদিকে দুটো বেঞ্চ পাশাপাশি রাখা, বোধহয় এতক্ষণ এর ওপরে শুয়েই ইনি নিদ্রা যাচ্ছিলেন। অভ্র ভিতরে আসতেই তাড়াতাড়ি দরজাটা দিয়ে দিলেন। আমি এখানকার স্টেশন মাস্টার। আপনি এতক্ষণ বাইরে কি করছিলেন? আগে আমার আসার কথা ছিল 9:30, কিন্তু বৃষ্টির জন্য ট্রেন যে এতখানি লেট করবে তা বুঝতে পারিনি। এখানকার কিছুই আমি চিনি না। অগত্যা বৃষ্টির মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে এই শেডের নিচেই দাঁড়িয়েছিলাম। ভাগ্যিস আপনি ছিলেন, নইলে আর সারা রাত হয়তো আমাকে ওই শেডের নিচেই কাটাতে হতো। বুঝলাম। তা বাড়ি কোথায় আপনার? আগে বিলাসনগর। বিলাসনগর? সে তো এখান থেকে 4.5 ঘন্টার পথ মশাই। তা এত রাত্রে সেই বিলাসনগর থেকে আপনি এখানে কি মনে করে? আসলে আমার এখানে আসা চাকরির উদ্দেশ্যে। এখানেই নীলকান্ত বিদ্যাভূষণ প্রাথমিক বিদ্যালয়ে আমি নতুন অঙ্কের শিক্ষক হিসেবে যোগদান করতে চলেছি। আগামী পরশু আমার জয়েনিং ডেট। এত দূরে পোস্টিং পড়ায় আমাকে এখানে থেকেই চাকরি করতে হবে। যেহেতু আমি আবাসিক শিক্ষক, তাই 2 দিন আগে এসে আমাকে নিজের ঘর বুঝে নিতে বলা হয়েছে। নলিনীকান্ত বিদ্যালয়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পুবপাড়ার দিকে একখানা প্রাইমারি স্কুল আছে বটে। তা যাবেনই যদি, এর জন্য আরও আগে বেরোতে হয়তো। এত রাতে আপনি ওখানে যাবেন কিভাবে? তাই জন্য তো ভাবছি, যদি রাতটুকু এখানে থাকতে দেন তাহলে বাধিত হব। কথা দিচ্ছি, কাল সকাল হলেই চলে যাব। আরে না না, সে না হয় আপনি থাকলেন, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আপনি কি মনস্থির করেই ফেলেছেন আপনি ওই স্কুলে আবাসিক শিক্ষক হিসেবে থাকবেন? না, চাইলে আমি আপনাকে এই স্টেশনের পাশেই একটা ভাড়া ঘর দেখে দিতে পারি। মানছি হয়তো কিছু টাকা যাবে, কিন্তু জীবনটা তো নিরাপদে থাকবে। আপনার কথাটা ঠিক বোধগম্য হলো না। জীবন নিরাপদ থাকবে না মানে? এখানে কি রাত বিরাতে কোনো অসামাজিক কার্যকলাপ হয় নাকি? আরে না না না, সেই সব কিছু নয়। আসলে গ্রামগঞ্জ তো, রাতের অন্ধকারে অনেক কিছুই উপদ্রব হতে পারে। তাই ভাবলাম আপনাকে আগে থেকে একটু সাবধান করে রাখি। জানি সরকারি চাকরির মায়া ভাই, কেউ কি আর সহজে হাতছাড়া করতে চায়? এই যে আমাকেই দেখুন না, ঘরের নরম বিছানা ছেড়ে ব্যাঙের গান শুনতে শুনতে এই কাঠের বেঞ্চিতে ঘুমোচ্ছি। নেহাত সংসারের টান না থাকলে এই ভুতুড়ে জায়গায় কি আর পড়ে থাকতাম মশাই? স্টেশন মাস্টারের কথায় অভ্রর এবার সত্যি হাসি পেয়ে গেল। সত্যি ভুতুড়ে জায়গাই বটে, না হলে কি ভেবেছিল আর কি হলো। এখন চারিদিকে এই ঝুপসি অন্ধকার আর ব্যাঙের ঘ্যানোর ঘ্যানোর শুনতে শুনতে কাদায় আছাড় খেতে খেতে বুঝি চাকরি জীবনের সময়টা অতিবাহিত করতে হবে। এর পরেও কপালে যে আর কি লেখা আছে তা কে জানে। নিন ধরুন। আগে বৃষ্টিতে তো একেবারে ভিজে চুপসে হয়ে গেছেন দেখছি। এভাবে সারা রাত থাকলে যে নির্ঘাত জ্বরে পড়বেন মশাই। আমার এই একখানা ধুতি আর শার্ট পরে চটপট নিজেকে শুকিয়ে নিন দেখি। স্টেশন মাস্টারকে দেখে অভ্রর কৃতজ্ঞতার অবধি রইল না। সত্যিই তো একেবারে ভিজে গেছে সে। পরনের ধুতিটা থেকে টপ টপ করে জল পড়ছে। একটু আশ্রয় পাওয়ার চিন্তায় এতক্ষণ সে নিজের দিকে খেয়ালই করেনি। আপনি চেঞ্জ করুন, আমি একটু আসছি। বলেই স্টেশন মাস্টার একটা ছাতা নিয়ে বাইরে চলে এলেন। এতক্ষণে অভ্র জামাকাপড় ছেড়ে গামছা দিয়ে হাত মুখ মুছে একটু থিতু হয়ে বসেছে। সত্যি নিজের আরামের বাসস্থান ছেড়ে এই বিদেশ বিভুঁইয়ে যে থাকবে তার মেজাজ খিটখিটে হওয়ারই কথা। অথচ দেখো, এত অসুবিধা উপেক্ষা করেও এই মানুষটি কেমন অমায়িক ব্যবহার করে চলেছেন। এনার কাছে সত্যিই অনেক কিছু শেখার আছে। এই নিন ধরুন। এত রাতে এর বেশি আর কিছু জোগাড় করতে পারলাম না মশাই। অভ্র দেখল উনি কোথা থেকে যেন একটা ট্রেতে করে 2 কাপ চা আর 4টে বিস্কিট নিয়ে ঘরে ঢুকলেন। এ কি, আপনি আমার জন্য এত রাতে চা বানাতে গিয়েছিলেন? আরে না না, শুধু আপনার জন্য কেন হবে, আমি নিজেও তো খাই মাঝে মাঝে। এই প্ল্যাটফর্মের ওপারেই একটা চায়ের দোকান আছে, সেখান থেকেই করে আনলাম আর কি। কিন্তু আমি তো প্ল্যাটফর্মের ওপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কই, কোনো চায়ের দোকান তো খোলা দেখলাম না। হ্যাঁ, ওটা বলাইয়ের চায়ের দোকান। দিনভর খোলা থাকলেও রাত্রেও দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। তবে আমার জন্য দোকান খোলাই থাকে বলতে পারেন। দোকানেও কোনোদিনও তালা দিয়ে যায় না।
জানে আমি রাত্রে মাঝে মাঝে ওর দোকানে গিয়ে চা করে খাই। আমার সঙ্গে লোকটির বেশ ভাব আছে বলতে পারেন। বাহ, বেশ ভালোই হলো। কিন্তু দোকান খোলা রাখে? জিনিসপত্র চুরি হয় না? কে নেবে মশাই? হ্যাঁ, ওই তো সামান্য একটা চায়ের দোকান। তবুও একদিন রাত্রে এক ছিঁচকে চোর অবশ্য চুরি করতে এসেছিল, কিন্তু আমাকে দেখেই ও ভয়তে পালিয়ে যায়। যা, চোরটাকে ধরতে পারলেন না? না মশাই, ওসব ধরাধরি মারামারির মধ্যে আমি কোনো কালেই ছিলাম না, আজও নেই। তবে কেউ বিপদে টিপদে পড়লে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। যেভাবেই হোক তখন তাকে বাঁচানোর চেষ্টা করি, এমনকি জীবন দিয়েও। অভ্র এক মনে ওনার কথাগুলো শুনতে লাগলো, আর যত শুনতে লাগলো ততই ওনার প্রতি শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে উঠল। যাই হোক, আমার কথা তো শুনলে, কিন্তু তোমার নামটা তো জানা হলো না ভাই। ওই দেখো, তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আরে না না, ঠিক আছে। আপনি তো বয়সে আমার দাদার মতোই। দাদা বলেই যখন ডাকলে তখন আমাকেও কিন্তু তুমি করেই ডাকতে হবে, কেমন? আচ্ছা দাদা। তা তোমার পরিচয়টা বললে না তো? আমার নাম অভ্র, অভ্র সরকার। তুমি? আমি নীলোৎপল সেন, 4 বছর হলো এখানেই স্টেশন মাস্টার পদে কর্মরত আছি। তা ভাই, তোমার একটা কথা বলি শোনো। তুমি বোধহয় ঠিক করেই ফেলেছো তোমার স্কুলেই তুমি আবাসিক হয়ে থাকবে, নাকি? আগে হ্যাঁ, তেমনই তো ইচ্ছা আছে। আসলে নতুন চাকরি তো, বুঝতেই পারছেন, মাইনে সেরকম ভালো নয়। তাই এক্ষুনি আর ভাড়া বাড়িতে থাকার কথা ভাবছি না। বেশ বেশ, তবে তুমি তোমার স্কুলের আবাসনেই থেকো। তবে একটা কথা, কোনোদিন কোনো বিপদে পড়লে এই দাদাটাকে ডাকতে ভুলো না কিন্তু। আমি যেখানে যে কাজেই থাকি না কেন, তোমাকে বাঁচাতে ঠিকই ছুটে আসবো। আচ্ছা দাদা, নিশ্চয়ই ডাকবো। বিশেষত আজকে এই রাতের কথা আমি কখনো ভুলবো না। সত্যি, আজ আপনি আশ্রয় না দিলে যে কি হতো। আরে ছাড়ো তো, আমি আমার কর্তব্য করেছি। দাদা হয়ে ভাইকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছি। এ তো আমার জায়গায় অন্য কেউ থাকলেও সেও একই কাজ করতো। যাই হোক, বাদ দাও। তোমাকে একটা কথা বলার আছে। দেখতেই তো পাচ্ছ বাইরে যা বৃষ্টি। এখন তো তোমার জামা কাপড় শুকোনো যাবে না। তুমি বরং এগুলো এখানেই রেখে যাও। আমি এগুলো শুকিয়ে বলাইয়ের দোকানে রেখে দেবো কোনো। তুমি বরং একদিন স্কুল ছুটির ফাঁকে এসে তোমার জামা কাপড়গুলো ওর দোকান থেকে নিয়ে যেও, আমারগুলো ওর দোকানেই রেখে যেও, কেমন? আচ্ছা দাদা, তাই হবে। বলছি, শুনেছি রেলের চাকরিতে তো কোয়ার্টার দেয়। আপনি তো কোয়ার্টারেই থাকতে পারেন। কথাটা শুনেই খানিক চুপ করে যান নীলোৎপলবাবু। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠেন, না ভাই, ওসব কোয়ার্টারে থাকতে আর ভালো লাগে না। বউ বাচ্চা, বাবা মা, জীবনের পার্থিব সুখগুলো সবই মায়া, বুঝলে? তাই আর নিজেকে ওর মধ্যে জড়াতে চাই না। তার চেয়ে এই বেশ আছি, কাজকর্ম করছি আর হাওয়া হয়ে স্বাধীন হয়ে আছি। কি বলো? অভ্র চুপ করে গেল। সত্যি, ভদ্রলোকের জীবন বোধ কত প্রখর, কত শক্ত কথা কত সহজে বলে দিলেন। এরপর আর কথা বলা চলে না। নীলবাবুই আবার কথা শুরু করলেন। যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। বলছি কি, তুমি আমিষভোজী নাকি নিরামিষ খাও? না, আমিষ নিরামিষ দুটোই চলে। কেন বলো তো? আসলে তুমি যেখানে যাচ্ছ সেখানকার একটু বদনাম আছে ভাই। তেমন কিছু নয়, তবে ওই মাছ টাছ খেলে একটু সাবধানে খেও। কেউ চাইলে কখনো কাউকে মাছ খেতে দেবে না, আর কখনো কারোর পুকুরে মাছ ধরবে না, কেউ অনুরোধ করলেও না। আর একটা কথা, ভিখারির থেকে সাবধান। কেন, ওই গ্রামে খুব ভিখারিদের উপদ্রব আছে নাকি? তা নেই, তবুও বলে দিলাম, দিনকাল তো ভালো নয়, একটু সাবধানে থেকো। নীলদার শেষ কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগে অভ্রর। যে মানুষটা অত পরোপকারী, তার তো ভিখারির প্রতি এমন নির্দয় হবার কথা নয়। কি জানি, মানুষের মনে কখন যে কি চলে তা কি সবসময় সবটা বোঝা যায়? অভ্র আর কথা বাড়ালো না। এদিকে ঘুমও পেয়েছে খুব। রাত বোধগড়ি 2-2:30 হবে। একটু যদি শুয়ে নিতে পারতো তাহলে কিছুটা হলেও ক্লান্তি দূর হতো। নাও ভাই, অনেক রাত হয়েছে, তোমাকে তো আবার কাল সকালে স্কুলে পৌঁছতে হবে। তুমি একটু রেস্ট নাও, আমি ওই ভিতরের ঘরটায় আছি। নীলবাবু পাশের ঘরে ঘুমোতে চলে গেলেন। অভ্র আর কথা না বাড়িয়ে বেঞ্চের ওপরেই শুয়ে পড়ল। কতক্ষণ এভাবে ঘুমিয়েছে জানে না।
হঠাৎই ঠেলাওয়ালার হৈ হৈ শব্দে ঘুম ভাঙে অভ্র। ট্রেন আসবে বলে ঠেলাওয়ালারা তাদের ঠেলাগাড়ি করে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছে ভেন্ডার কামরায় তুলবে বলে। হাই তুলে একটু চোখ রগড়াতেই অভ্রর চমক ভাঙে। আরে এই কোথায় রয়েছে সে? গতকালের সেই স্টেশন মাস্টারের ঘরখানা ঠিকই, কিন্তু দেখে তো মনে হয় এই ঘর বহুদিন অব্যবহার্য হয়ে পড়ে আছে। চারপাশে ঝুল, মাকড়সার জাল আর ধুলোতে রীতিমতো কাশির উদ্রেক হচ্ছে। কি জানি বাবা, এই এত নোংরা ঘরে নীলদা থাকে কিভাবে? সত্যি তো, নীলদা কোথায় গেল? তবে কি ডিউটিতে চলে গেল? অভ্র দুপা এগিয়ে গিয়ে পাশের ঘরে উঁকি দিল। না, কেউ নেই। যাকে, এখন আর নীলদার সঙ্গে দেখা করে দরকার নেই, বরং এক কাপ চা খেয়ে স্কুলের দিকে রওনা দেওয়া যাক। পরে না হয় একদিন এসে নীলদার সঙ্গে দেখা করা যাবে। ঘর থেকে বাইরে এসেই প্ল্যাটফর্মের ডিজিটাল ঘড়িতে চোখ যায় অভ্রর। আরে বেলা 9টা বাজে, কিন্তু গতকাল রাত্রে প্ল্যাটফর্মে কোনো ঘড়ি তো ও দেখেনি। কি জানি কি যে হচ্ছে। না, আর দেরি করে লাভ নেই। প্ল্যাটফর্মে থাকা পানীয় জলের কলে চোখ মুখ ধুয়ে ব্যাগ থেকে চিরুনি বার করে চুলটা আঁচড়ে নেয় অভ্র। তারপর রওনা দেয় বলাইয়ের দোকানের দিকে। ওই যা, কি ব্যাপার? বলাইদা এখনো দোকান খোলেনি? কিন্তু স্টেশনে লাগোয়া চায়ের দোকান তো বেশ সকালবেলাতেই মোটামুটি খুলে যায়। কি জানি, এদিকে চায়ের জন্য মনটা খুব ছটফট করছে। আচ্ছা, নীলদা তো বলেছিল চায়ের দোকানে তালা দেওয়া থাকে না। তবে নীলদার মতোই বলাইদার চায়ের দোকানে ঢুকে এক কাপ চা করে খেলে কেমন হয়? না বাবা, থাক, অচেনা কারোর দোকানে এভাবে ঢোকাটা উচিত হবে না। বলাইদা হয়তো নীলদার বিশেষ পরিচিত, তাই সে ঢুকতে পারে, কিন্তু সেই কথা জেনে তার সুযোগ নেওয়াটা ঠিক হবে না। তার চেয়ে বরং স্কুলের দিকেই রওনা দেওয়া যাক। অভ্র অটো স্ট্যান্ডের দিকে পা বাড়ায়। প্ল্যাটফর্মে নেমে লাইন পেরিয়ে বাম দিকের রাস্তা ধরে একটু এগোলেই এক 3 মাথা পথের ওপর বিশাল বড় বটগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বয়স বোধ করি 100 বছরের কম নয়। তার নিচে সার দিয়ে 3খানা অটো দাঁড়িয়ে। প্রথম অটোতে উঠে বসল অভ্র। কোথায় যাবেন বাবু? পুবপাড়া যাব, নীলকান্ত প্রাইমারি স্কুলে। আচ্ছা। মিনিট 10 অপেক্ষা করে আরো 2জন সওয়ারি তুলে অটো রওনা দিল তার গন্তব্যে। এখান থেকে স্কুলের দূরত্ব কত দূর গো? তা প্রায় 40 মিনিট হবে। 40 মিনিট? তবে তো বেশ দূর গো। হ্যাঁ বাবু, গ্রামে ওই একটাই স্কুল, আর একটা ছিল, কিন্তু প্রায় প্রতি বছরই বর্ষাকালে ওই স্কুল প্রায় 1 মাস বন্যার জলে ডুবে থাকে। লেখাপড়াও শিখে ওঠে। তারপর বন্যার জল নামতেই শুরু হয় ডেঙ্গু, ম্যালেরিয়া। ফি বছরই 2-4 জন বাচ্চা ওই রোগে মরতে থাকে। 4 বছর আগে তো এক দিদিমণিও ওই রোগে মারা যায়। ওই স্কুলের হেডমাস্টার তখন চিঠি দেন উপর মহলে। এরপরও কোনো মতে ছিল, কিন্তু বছর 3 হলো তেনার আগমন শুরু হয় ওখানে। ভুলিয়ে ভালিয়ে ওই শয়তান বাচ্চাদের এঁদো পুকুরে ডুবিয়ে মারে। রেহাই পায়নি নিতাই মাস্টারও। একদিন যখন নিতাই মাস্টারের লাশ ভেসে ওঠে, তখন গ্রামের সবাই ভয় পেয়ে যায়। একে একে স্কুল ছাড়তে থাকে। সব মাস্টার বদলি হয়ে যায়, এমনকি বাচ্চারাও স্কুল ছেড়ে দেয়। এখন আর ওইদিকে তাই আর কেউ চায় না। ঘরগুলো সব আদুর বাদুরের বাসা হয়েছে। বাচ্চারাও সব এই স্কুলেই পড়ে। বলতে গেলে এখন এই স্কুলই এই গ্রামের ভরসা। তা বাবু, আপনি কি ওই নলিনী স্কুলে নতুন এলেন? হ্যাঁ, আমি ওই স্কুলের নতুন অঙ্কের টিচার। বাহ বাহ, খুব ভালো। তবে বাবু, একটা কথা বলি,
এই স্কুলেও রাত বিরেতে একটু সাবধানে থাকবেন বাবু। বিপদের কথা তো কিছু বলা যায় নে। কেন, কিসের বিপদ? আপনারা হলেন গিয়ে শহুরে মানুষ বাবু, আপনারা এসব বুঝবেন নে। তবে ইদানিংকালে শুনেছি ওই স্কুলের উপরেও তেনার নজর পড়েছে। দুই একজন নাকি রাত বিরেতে ওই বুড়োকে স্কুলের ধারে কাছে ঘোরাঘুরি করতে দেখেছে। কার নজর পড়েছে? কি বলছে সব? মশাই বুড়ো গো বাবু, মশাই বুড়ো। ভারী সাংঘাতিক লোক সে। আপনি একটু সাবধানে থাকবেন। যখন তখন কেউ কোথাও ডাকলে যাবেন না, আর কাউকে কিছু খেতেও দেবেন না। ও শয়তান অনেক রূপ জানে, অনেক ছলা কলাও জানে। অটোওয়ালার কথাগুলো বেশ খটোমটো লাগে অভ্রর। মনে পড়ে যায় গত রাত্রেও নীলদা তাকে এমনই একটা কিসের থেকে যেন সাবধানে থাকার কথা বলেছিল। কিসে ভয় এদের? আর এই মশাই বুড়োটাই বা কে জানে। অভ্র এবার বেশ চিন্তিত হয়ে পড়ে। এবড়ো খেবড়ো কর্দমাক্ত রাস্তা পার করে 40 মিনিট বাদে অভ্র যখন স্কুলের সামনে এসে পৌঁছালো, তখন যেন রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচল সে। অটোর 2 সওয়ারি পথের মাঝেই নেমে গিয়েছিল। সেই ছিল শেষ সওয়ারি। অটোওয়ালার ভাড়া মিটিয়ে অভ্র পা রাখল স্কুল চত্বরে। চারপাশ বেশ বড় বড় গাছপালায় ঘেরা। কিছু দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, মাঝখানে তার স্কুল। ইটবালির দেওয়াল হলেও উপরে টালির ছাউনি। কোনো কোনো টালির ফাঁক দিয়ে এখনো বৃষ্টির জল টুপটাপ করে পড়ে চলেছে। স্কুলের সামনে বেশ বড় একটা মাঠ আছে। 2 ছাগল বারান্দায় এসে দাঁড়িয়েছে। অভ্রকে দেখেই তারা একটু অন্যদিকে সরে দাঁড়ালো। বেলা প্রায় 10টা বাজে। ক্লাসরুমে বেশ কিছু ছাত্রছাত্রীর কিচিরমিচির আওয়াজ শুনতে পেল সে। সেই শব্দ কানে যেতেই মনটা খুব উৎফুল্ল হয়ে উঠল। সে গিয়ে উঠল হেডমাস্টারের ঘরে। স্যার এখনো আসেননি। অভ্র টিচার্স রুমে একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে। প্রায় মিনিট 10 পর হেড স্যার আসেন। অভ্র জয়নিং লেটারটা দেখাতেই তিনি সহাস্য মুখে সই করে দেন। স্যারের নাম প্রাণতোষ মিত্র। ঠিক আছে, এত দূর থেকে এসেছো, আজকের দিনটা একটু বিশ্রাম নাও। আগামীকাল থেকে তোমার জয়েনিং, কেমন? অভ্র হ্যাঁ সূচক মাথা নাড়ল। স্যার শঙ্কর নামের ক্লাসেরই এক ছাত্রকে দিয়ে অভ্রর ঘরখানা দেখিয়ে দেন। অভ্রর ঘরখানা স্কুল বিল্ডিংয়ের একটু পিছন দিকে, ইংরেজি এল অক্ষরের বিল্ডিংয়ের ঠিক মাঝের অংশে। ভালোভাবে বুঝতে গেলে এলের মাথার দিকে 2য় শ্রেণী, 1ম শ্রেণীর পর যেখানে এলের পায়ের দিকে 3য়, 4র্থ ও টিচার্স রুম শুরু হয়েছে, তার মাঝের 2টো ঘর অভ্র আর অন্য এক আবাসিক শিক্ষকের জন্য বরাদ্দ করা হয়েছে। 4র্থ শ্রেণীর ছাত্র শঙ্কর অভ্রকে তার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে গেল। তুমি আবার এলে কেন? তোমাদের কেরানি কাকু আসলেই তো হতো। অভ্র সংকোচের সঙ্গে শঙ্করকে কথাগুলো বলল। না স্যার, আমাদের স্কুলে তো তেমন কেউ নেই। ওই টুকটাক ঘন্টা বাজানো হয়, আর স্যারদের জন্য দোকান থেকে চা পান এসব এনে দেওয়া হয়। এগুলোই আমি করি। কেন, তুমি পড়াশোনা করো না? হ্যাঁ করি তো। এই তো এক্ষুনি আমাদের ক্লাস শুরু হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। ও হ্যাঁ, তোমার নাম কি? শঙ্কর দে। ও, তা তোমার বাড়ি কোথায়? আমি এখানেই থাকি। এই যে আপনার ঘর, এর পাশের ঘরেই আমি থাকি। সে কি, তোমার বাবা মা তোমার খোঁজ করে না? আমার তো মা নেই, মা মরে গেছে। জানো তো, বাবা আবার নতুন মা নিয়ে এসেছে। সেই নতুন মা আমাকে খেতে দিত না, খুব মারত। এই স্কুলের মাস্টার মশাই সেটা জানতে পেরে আমাকে এখানে নিয়ে আসেন। সেই দিন থেকেই আমি এখানেই থাকি। শঙ্করের কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অভ্রর।
এতটুকু ফুটফুটে একটা বাচ্চাকে কেউ কিভাবে অত্যাচার করতে পারে? আহারে, এই পৃথিবীতে যাদের মা নেই শুধু তারাই বোঝে মা না থাকার যন্ত্রণাটা। ভাবতে ভাবতেই নিজের মায়ের কথা মনে পড়ে গেল অভ্রর। সত্যি তো, মাকে তো ফোন করা হয়নি। কথাটা মনে হতেই তাড়াতাড়ি মাকে ফোন করলো অভ্র। শঙ্করের ব্যাগপত্র ঘরে তুলে দিয়ে ততক্ষণে ক্লাসরুমে চলে গেল। হ্যালো মা। হ্যাঁ রে, তোকে যে অত করে কাল বলে দিলাম পৌঁছেই জানাতে, তুই জানালি না তো? অচেনা অচেনা জায়গা, আমার কি চিন্তা হয় না বলতো? না মা, আসলে কাল স্টেশনে পৌঁছতে খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ভিজেও গিয়েছিলাম। নেহাত স্টেশন মাস্টার রাতে আশ্রয় দিল, নিজের জামা কাপড় পরতে দিল, না হলে যে কি হতো। ও যাই হোক, একটা ফোন তো অন্তত করবি। ফোন তো করতাম, কিন্তু ট্রেনটাই তো লেট করলো। এখানে পৌঁছেছি প্রায় 12:30 হবে, তাই আর অত রাতে তোমায় ফোন করিনি। যাই হোক, ভালো থাকিস, সময় মতো খাওয়া দাওয়া করিস বাবা, আর নিজের যত্ন নিস। আমি আবার পরে ফোন করব, হ্যাঁ রাখছি। আচ্ছা। মায়ের ফোনটা কেটে যেতেই নিজের ঘরে গিয়ে বসলো অভ্র। পুরো স্কুল বাড়িটা টালির ছাউনি হলেও অভ্র আর তার পাশের ঘরটা টিনের ছাউনি দেওয়া। তার নিচে একটা সিলিং ফ্যান ঝুলছে। ঘরের একদিকে একটা পুরনো চেয়ারের ওপর একটা জলের জালা রাখা, সঙ্গে একটা স্টিলের গ্লাসও। ঘরটা বড়সড় হলেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানার পাশে থাকা ছোট জানলাটা দিয়ে আলো ঢুকলেও ঘরের কিছুটা অংশ এখনো অন্ধকারেই থেকে গেছে। না, ওই জানলাটাও খুলে দেওয়া যাক। অভ্র বিছানা থেকে নেমে বিছানার মুখোমুখি থাকা বড় জানলাটা খুলে দিতে গেল। বেশ কষ্ট করেই এই জানলাটা খুলতে হলো। বোধহয় বেশ কিছুদিন এটা বন্ধ অবস্থায় ছিল। এক ঝলক ঠান্ডা বাতাসে মনটা ভরে গেল। সঙ্গে সঙ্গে ঘরটাও বেশ আলোকিত হয়ে উঠল। বাহ, একটা পুকুরও এদিকে আছে দেখছি। জানলার পাশেই একটা বেশ বড় পুকুর, যদিও পানায় ভরা। দেখে মনে হয় বেশ কিছুদিন এটা ব্যবহার করা হয় না। তা হোক, পুকুরে ঠান্ডা হাওয়ায় ঘরটা তো ঠান্ডা থাকবে। পুকুরের ওপাশে একটা বাগান, তবে এখন ওটাকে বাগান না বলে জঙ্গল বলাই ভালো। চারপাশে বুনো গাছগাছালিতে জায়গাটা একেবারে ভরে রয়েছে। আরে, জঙ্গলের ওপারে একটা বাড়িও দেখা যাচ্ছে না, যা জঙ্গলে ঢেকে আছে। এখান থেকে তো প্রায় কিছুই দেখা যাচ্ছে না। না, একদিন ওই জায়গাটায় গিয়ে দেখে আসতে হবে। আশেপাশে তো আর কারুর বাড়ি দেখাই যাচ্ছে না, শুধু ধান ক্ষেত আর বটতলা, সামনে দিগন্ত বিস্তৃত মাঠ। তার চেয়ে বরং যদি এই বাড়িতে কেউ থেকে থাকে তার সঙ্গেই তো আলাপ করলে হয়। রাত বিরেতে অন্তত হাঁক ডাক করলে একজনকে তো হাতের কাছে পাওয়া যাবে। অভ্র রান্নাঘরের বালতিতে রাখা জল দিয়ে হাত মুখ ধুয়ে দুটো বিস্কিট আর চা খেল। শঙ্কর ক্লাসের ফাঁকে এক ছুটে এসে দিয়ে গিয়েছিল। চা খাওয়া শেষ করে স্নান সেরে নিল সে। ঘর যেমনই হোক, বাথরুমটা বেশ সুন্দর। একদিকে একটা কুয়োও আছে। সেই জল থেকে স্নান সেরে নিয়ে একটু বিশ্রাম নিতেই টিফিনের ঘন্টা পড়ল। যাক, স্কুলে মিড ডে মিলেরও ব্যবস্থা আছে দেখছি। তাহলে একবেলা কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে কাজ নেই, মিড ডে মিল দিয়ে দুপুরটা চালিয়ে দেওয়া যাবে। কথাটা মনে আসতেই শঙ্কর খাবার নিয়ে এলো। ভাত, তরকারি আর ডিম সিদ্ধ সহযোগে দুপুরের খাওয়াটা মন্দ হলো না। টিফিনের সময় হেড স্যার অভ্রকে অফিস ঘরে ডেকে বাকি সব শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। প্রত্যেকেই দূর দূর থেকে স্কুলে আসেন। অভ্র এই স্কুলের আবাসনেই থাকবে এই কথা শুনে সবাই কেমন যেন অদ্ভুতভাবে চুপ করে গেলেন। প্রত্যেককেই দেখে মনে হলো কেমন যেন ভয় পেয়েই বোধহয় সবাই এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন। অভ্র সকলের সঙ্গে আনন্দের সঙ্গে আলাপ সেরে নিজের ঘরে ফিরে এলো। কাল থেকে ক্লাস শুরু, রুটিনও হাতে পেয়ে গেছে। মনে মনে নিজেকে তৈরি করে নিল সে। হঠাৎ পুকুরের দিকের জানলাটার দিকে নজর গেল তার। এত দূর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না ঠিকই, তবে অভ্রর যেন মনে হলো কেউ ওই বাড়ির জানলা থেকে ওকে এতক্ষণ ধরে লক্ষ্য করছিল।
অভ্র জানলা দিয়ে ওইদিকে তাকাতেই সরে গেল সে। এর মধ্যে ছুটির ঘন্টা পড়ে গেছে। বাচ্চাদের ছোটাছুটি কিচিরমিচিরের শব্দে সম্বিত ফিরল অভ্র। হেড স্যার নিজে এলেন অভ্রর সঙ্গে দেখা করতে। আরে আরে করেছো কি? এদিকের জানলা খুলেছো কেন? হ্যাঁ, কি হয়েছে স্যার? আরে আরে আপনি আপনি দৌড়ে গিয়ে জানলাটা বন্ধ করে দিলেন কেন? তোমাকে বলা হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছ। যাই হোক, বলা রইল এই পুকুরের দিকের জানলাটা একদম খুলবে না, কেমন? কেন স্যার, কি হয়েছে? না মানে ওই দিকটা খোলা থাকলে তো একটু হাওয়া আসতো, তাই। অত বলা বলির মধ্যে থাকতে যেও না, বেঘরে প্রাণটি যাবে। তার চেয়ে যেটা বলা হলো সেটা শুনবে। হেড স্যারের হঠাৎ আচরণের এই পরিবর্তনে চমকে উঠল সে। এমন কিছু তো সে বলেনি যার জন্য এত রাগ করতে হবে। কি জানি বাবা। বেশিক্ষণ নয়, পর মুহূর্তেই নিজেকে সামলে নিলেন তিনি। বললেন, না, আসলে পুকুরের দিক তো, তার উপরে ও পাশে জঙ্গল রয়েছে, তাই ওই জানলাটা না খোলাই ভালো। ঘরে জলো হাওয়া ঢুকে দেওয়াল ড্যাম্প করে দেবে, তার উপর মশা মাছির উৎপাত তো আছেই। যাই হোক, রাত্রে শঙ্কর তোমার জন্য পাশের হোটেল থেকে ভাত এনে দেবে, খেয়ে নিও। যদি চাও বাজার করে এনেও রান্না করতে পারো। স্কুল থেকে একটু এগিয়েই ডান দিকে মুদির দোকান আছে, সঙ্গে সবজিও বিক্রি করে। রান্নাঘরেও বাসন আছে, প্রয়োজনে সেগুলো কাজে লাগাতে পারো। আমি চলি, কেমন? কথাগুলো এক নিঃশ্বাসে বলে স্যার ঘর থেকে বেরিয়ে গেলেন। এক অজানা আতঙ্ক যেন সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। এদের চালচলন দেখলেই তা বোঝা যাচ্ছে। কি আর করা যাবে? উনি চলে গেলে নিজের বিছানায় একটা গল্পের বই নিয়ে বসলো অভ্র। স্যার, চা। শঙ্কর একটা ট্রেতে 1 কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে ঘরে ঢুকলো। ওর হাত থেকে চা আর 2টো বিস্কুট নিল অভ্র। ও বাকি 2টো বিস্কুট নিয়ে বিছানার এক পাশে এসে বসল। স্যার, আপনি কি রাত্রে রান্না করবেন নাকি হোটেল থেকে ভাত এনে দেবো? না, আজ আর রান্না করব না, তবে কাল থেকে রান্না করেই খাবো। রোজ রোজ হোটেলে খাবার না খাওয়াই ভালো। মিড ডে মিলের খাবারও রোজ রোজ মুখে রুচবে না বলে মনে হয়। খাওয়া হলে কাপ রেখে উঠে দাঁড়ালো অভ্র। তারপর শঙ্করকে বলল, আচ্ছা শঙ্কর, তুমি একটু বসো, আমি একটু কালকের জন্য বাজারটা করে আনি। আমি ফিরলে তুমি আমার রাতের খাবারটা এনে দিও, কেমন? স্যার, আপনি কেন যাবেন? তার চেয়ে বরং আমাকে কিছু টাকা দিয়ে দিন, আমি সব এনে দিচ্ছি। ছেলেটা 4র্থ শ্রেণীতে পড়লেও বয়সে একটু বড়। বাবা মায়ের অনাদরে বুঝি পড়াশোনাটা ঠিকমতো এগোয়নি, তাই ক্লাসে ফেল করতে করতে একটু বেশি বয়সেই প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করতে চলেছে। যাই হোক, ওর সুমিষ্ট কথায় বেশ মুগ্ধ হলো অভ্র। জিজ্ঞেস করল, তুমি পারবে? পারবো না কেন? বাড়ির দোকান বাজার সব তো আমিই করতাম। আচ্ছা, তবে আমি একটা ফর্দ লিখে দিচ্ছি, আর এই টাকাটাও দিচ্ছি। তুমি এই মুদি আর সবজি বাজারগুলো কিনে এনে দাও। স্যার, মাছ খাবে? মাছ? না 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 না, এখন মাছ আনলে কাল সকাল অবধি থাকবে না, আর আমাকে তাহলে রাতেই মাছ রান্না করতে হবে। আর এই ভর সন্ধ্যে কি বাজারে মাছ পাওয়া যাবে? হ্যাঁ, বাজার নয় গো, আমাদের পাড়ায় একটা দাদু থাকে, খুব ভালো উনি। আমি মাঝে মাঝে ওনার বাড়িতে যাই। ওনার ঘরে জানো তো অনেক খেলনা আছে, আমাকে খেলতে দেয়। ওনার একটা পুকুরও আছে জানো, অনেক বড় পুকুর। আমি তো মাছ ধরতে ভালোবাসি, আমাকে বলেছে ওই পুকুরে মাছ ধরতে দেবে। আমি মাছ ধরে আনবো আর তুমি রান্না করবে। হ্যাঁ স্যার? না না না, একদম নয়। অন্যের পুকুর থেকে এভাবে মাছ ধরা ঠিক নয়। তার চেয়ে অন্যদিন আমি সকালে বাজারে গিয়ে মাছ আনবো খন। কিচ্ছু হবে না, ওই দাদু তো প্রায়ই আমাকে পুকুরে মাছ ধরার জন্য বলে, কিন্তু আমি তো মাছ রান্না করতে পারি না, ওই দাদুও পারে না। এখন তুমি এসেছ, আমি মাছ ধরে আনলে তুমি রান্না করবে। হ্যাঁ, দাদুকেও 2 পিস মাছ দিয়ে দেব। আচ্ছা বেশ, তবে আজ নয়, অন্য দিন দেখা যাবে। আচ্ছা।
শঙ্কর হাত থেকে বাজারের থলে আর টাকা নিয়ে চলে গেল। রাত্রে ওর আনা হোটেলের ভাত তরকারি খেয়ে শুয়ে পড়ল। দিনগুলো বেশ ভালোভাবেই কাটতে লাগলো। সকালে স্কুলে পড়ায়, সন্ধেবেলায় রান্না করে, আর রাত্রে দুজনে মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। শঙ্কর 3-4 দিন অন্তর বাজার থেকে চাল, ডাল, সবজি এনে দেয়। অভ্রর সঙ্গে ওর হাতের খাবার খায়। ছেলেটার বুদ্ধিশুদ্ধি, নম্র আচরণ অভ্রকে মুগ্ধ করতে লাগলো। প্রায় রোজই সন্ধ্যায় রান্নার ফাঁকে ফাঁকে ওকে পড়াতে লাগলো সে। অভ্র বুঝতে পারল শঙ্কর লেখাপড়াতেও ভালোই মেধাবী। ওর উন্নতিতে বেশ খুশি হলো সে। এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে গেল। কিন্তু কথায় আছে, সবার কপালে বুঝি সুখ সহ্য হয় না। অনাদরে বড় হওয়া ফুটফুটে ফুল যাও বা স্কুলে এসে একটু আদর, ভালোবাসা, আশ্রয় পেয়েছিল, বুঝে নিয়তি সেটাও বাঁধ সাধল। একদিন বিকেলে বাজার করতে গিয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। তবুও শঙ্কর বাজার থেকে ফিরল না। ক্রমেই অভ্রর দুশ্চিন্তা বাড়তে লাগলো। কি করবে কিছুই বুঝতে পারল না। স্কুলের হেড স্যারকে ফোন করল। ওপাশ থেকে উনিও বিচলিত হয়ে পড়লেন। কিন্তু এমন এক গ্রামের মধ্যে স্কুল, যেখানে সন্ধে হলে অন্ধকার রাস্তায় সমস্ত পরিবহন বন্ধ হয়ে যায়। তাই উনি বললেন কাল সকালের আগে উনিও আসতে পারবেন না। অভ্রকে বললেন সে যেন স্থানীয় থানায় খবর দেয়। ওনার কথা মতো স্থানীয় থানায় গিয়ে ও খবরও দিল। ফেরার সময় লোকজনকে জিজ্ঞাসা করে মুদির দোকানেও গেল। না, শঙ্করের দেখা পাওয়া গেল না। দোকানি বলল শঙ্কর সেখানে গিয়েছিল বটে, কিন্তু সেখান থেকে চলেও এসেছিল। তার মানে মাঝপথেই কোনো বিপদ হয়েছে নিশ্চয়ই। শঙ্করকে খুঁজতে পুলিশও চলে এলো, কিন্তু ওর কোনো খোঁজ পাওয়া গেল না। সারা রাত খুব উদ্বেগে কাটল। শেষে রাত 3:30টার সময় অভ্ররই ঘরের জানলার পাশের পুকুরের থেকে শঙ্করের মৃতদেহ উদ্ধার হল। জীবনে এই প্রথম সন্তান হারানোর বেদনা অনুভব করল সে। চাকরি পেয়েছে মাত্র 1.5 মাস হলো, কিন্তু এরই মধ্যে ওর প্রতি তার আলাদা মায়া পড়ে গিয়েছিল। অবসর সময় এক অসমবয়সী বন্ধু হয়ে উঠেছিল ও। সেই বন্ধুর মৃত্যুতে সেও ভীষণ রকম ভেঙে পড়ল। একটু বেলা হলে একে একে যখন হেড স্যার, অন্যান্য স্যার ম্যাডামরা এলেন, প্রত্যেকেই মশাই বুড়োর নামে ধিক্কার দিতে লাগলেন। ওরা বললেন ওই মশাই বুড়োই নাকি ছল করে শঙ্করকে পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে ফেলেছে। ওনাদের কথায় বেশ অবাক হয়ে গেল অভ্র। বলল, একটা বুড়োর পক্ষে কিভাবে ভর সন্ধ্যা একটা কিশোরকে জলে ডুবিয়ে মেরে ফেলা সম্ভব? তাও যদি সেটা হয়ও, তো মাসাই বুড়োকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হোক। কে ধরবে মশাই? আপনি যান না তেনার বাড়ি, গিয়ে দেখেন খুঁজে পান কি না। আহা, যদি কোথাও পালিয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকেও তাকে গ্রেফতার করা যেতে পারে তো, তাই না? শরীর থাকলে তো গ্রেপ্তার করবে, অশরীরীকে কিভাবে গ্রেপ্তার করবেন আপনি? অশরীরী মানে ভূত? ভগবান করুন আপনার নিতাই বাবুর মতো অবস্থান না হয়। শঙ্করও গেল, আপনি একটু সাবধানে থাকবেন কেমন? স্কুলের স্যারদের মধ্যে অভিজিৎ বাবু একটু একা পেয়ে কানে কানে বললেন, ভালো চান তো এখানকার পাট চুকিয়ে অন্য কোথাও চান দাদা, না হলে কিন্তু এভাবেই বেঘরে প্রাণটা দিতে হবে। এরপর আরো 4 দিন কেটে গেছে। আজ শঙ্করের শেষকৃত্য। মনটা কিছুতেই ভালো লাগছে না। ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। না, কিছুতেই পড়ায় মন বসানো যাচ্ছে না। এদিকে শঙ্কর চলে গিয়ে অভাবটা খুব ভালোভাবেই টের পাচ্ছে অভ্র। এই অচেনা অজানা পাড়াগাঁয়ে না চেনে কোনো বাজার ঠিকঠাক, না চেনে কোনো দোকানপাট। কি যে করে!
এই কদিন অভ্রকে স্কুলের মিড ডে মিলের ওপরেই ভরসা রাখতে হয়েছে। সকালের ভাত তরকারি একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিত সে, কিন্তু এবার আস্তে আস্তে গরমকাল পড়ায় সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। সন্ধ্যার চা, বাজার করা ইত্যাদি কাজের জন্য যদি একটা লোকও পাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু অফিস রুমে সে কথা বলেও কোনো লাভ হয়নি। কেউই নাকি এই স্কুলে সন্ধ্যার পর থাকতে চায় না। কারণটা সবারই জানা, মশাই ভূত। অভ্র মাঝে মাঝে অবাক হয়ে যায়, যাকে চোখে দেখা যায় না, কোনো অনুভব করা যায় না, আদৌ আছে কিনা তার ঠিক নেই, এত শিক্ষিত মানুষ হয়েও একটা গুজবকে এরা কিভাবে মান্যতা দেয়। অভ্র হতাশ হয়ে মাথা নেড়ে নিজের কাজে মন দেয়। হঠাৎ এক বুড়োর গলার আওয়াজে চমক ভাঙে অভ্রর। বাবু, বলছি ঘরে আছেন নাকি? কে? আগে আমি। অভ্র ঘর থেকে বেরিয়ে দেখে একটা বুড়ো গোছের লোক স্কুলের বারান্দায় উঠে দাঁড়িয়ে আছে। বয়স আন্দাজ করি 70-72 হবে। পরনে ময়লা ধুতি, গায়ে জীর্ণ ফতুয়া, দেখেই বোঝা যায় বেশ গরিব। অর্ধাহারে কঙ্কালসার দেহ, তবে কেন জানি চোখ দুটোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সবুজ ঘোলাটে চোখগুলো আধারে যেন মাঝে মাঝে জলজল করে ওঠে। অভ্র একটু নিরীক্ষণ করেই মাঠের দিকে তাকায়। জানি জানি বাবু, সবাই আমাকে একটু এড়িয়ে চলে, তা তোমার কাছে এসেছি আজ। একটু জায়গা হবে বাবু? জায়গা? অভ্র অবাক হয়ে যায়, তারপর বলে, আমি নিজে এখানে কর্মসূত্রে আশ্রয় নিয়ে আছি, আপনাকে কিভাবে জায়গা দেবো বলুন? আর তাছাড়া আপনি কে? আমার নাম মনোরঞ্জন সাপুই। আপনার বাড়ির কিছু দূরেই আমি থাকি। বেশ কিছুদিন ধরে দেখছি আপনি বুঝি রাত্রে রান্না বান্না করেন। বাজার ঘাটও বুঝি বাবুকে একাই করতে হয়। আমারও তো কেউ নেই, আমিও বাড়িতে একাই থাকি। তাই বলছিলাম, আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি, তবে আপনার সঙ্গে সঙ্গে আমারও দুবেলা একটু পেট চলে আর কি। ও, তাহলে বুড়ো বেশ কিছুদিন ধরেই অভ্রকে লক্ষ্য করছিল। তা ভালো, গ্রামে গঞ্জে এরকম দু একটা ভবগুড়ে লোক থাকা ভালো, তাতে অভ্রর মতো মানুষদের উপকারী হয়। কিন্তু লোকটার যা চেহারা, এই বয়সে উনি তো বাজারহাট, রান্না এসব করতে পারবে বলে মনে হয় না। তাহলে আর ওনাকে রেখে লাভ কি? বাবু, তুমি হয়তো ভাবছো আমি এই শরীরে হয়তো কোনো কাজ করতে পারবো না। আমরা গ্রামের মানুষ, বুঝলে, সব কিছু করতে পারি। তুমি যা বলবে সব করে দেব, শুধু রাতটুকু আমাকে একটু থাকতে দিও। একলা বুড়ো ওই ভাঙা ঘরে থাকি, কখন রাত বেড়েতে ঝড় বৃষ্টিতে ঘর ভেঙে মরবো কি বলা যায়। তার চেয়ে একটু থাকতে দিও না বাবা, হ্যাঁ? আর একটু খাবার। আহা, কতদিন পেট পুড়ে মাঝে ভাত খাইনি গো। বুড়োর কাতর অনুরোধে মনটা গলে গেল অভ্রর। সে নিমরাজি হয়েও শেষ পর্যন্ত রাজি হয়েই গেল। সেদিন ছিল রবিবার, তাই মিড ডে মিলের ভাত ছিল না। অভ্র ভেবেছিল হোটেল থেকেই খেয়ে আসবে। বুড়ো আসতে ওর বেশ সুবিধাই হলো। এদিকে বুড়ো প্রায় লাফাতে লাফাতে রান্নাঘরে ঢুকে রান্না করতে লাগলো। অভ্রর কাছে মুড়ি, নারকেল নাড়ু রাখা ছিল। মনে মনে ভাবল, যদি রান্না খারাপও হয় তবে এই মুড়ি আর নাড়ু দিয়েই রাতটুকু চালিয়ে নিতে পারবে। ঘন্টা দুয়েকের মধ্যেই রান্না সম্পূর্ণ হয়ে গেল। খেতে বসেই অভ্রর ভুল ভাঙল। এ যে চমৎকার রান্না! ডাল, পটল ভাজা আর ডিমের কারি দিয়ে মনের আনন্দে ভাত খেল সে। খেতে খেতে দুজনের মধ্যে কথা হতে লাগলো। বাহ, রান্না তো খুব ভালো হয়েছে দেখছি। তা এই বয়সে রান্না করবেন? আপনার কোনো অসুবিধা হবে না তো? না 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 বাবা, কিচ্ছু অসুবিধা হবে না। আমার যখন যুবক বয়স ছিল তখন তো আমি হালুই করের কাজই করতাম।
তারপর বয়স হলো, এক সময় সেই কাজ ছেড়ে দিলাম আর কি। ও, তা আপনার বউ ছেলে মেয়ে কেউ নেই? বউ মারা গেছে 10 বছর হলো। ছেলে ছিল, সেও আর এখন থাকে না, বউকে নিয়ে অন্য জায়গায় থাকে। বাবাকে দেখার প্রয়োজন নেই তার। অভ্র চুপ করে গেল। সত্য, আজকাল এই হয়েছে, ছেলেরা বিয়ে করার পর আর বাবা মাকে দেখতে চায় না। বুড়োর জন্য বেশ কষ্ট হলো অভ্রর। আমি কিন্তু আপনাকে মনু কাকু বলেই ডাকবো, কেমন? আচ্ছা আচ্ছা, তাই দেখোখন। তবে তোমায় একটা কথা বলি বাবা, আমি যে তোমার সঙ্গে রাত্রে থাকি, একসঙ্গে রান্না করি, খাওয়া দাওয়া করি, এ কথা যেন স্কুলের কাউকে বলবে না, কেমন? কেন? আসলে আমার বাড়ি থাকলেও আমাকে এখানকার সবাই ভবঘুরে বলেই চেনে। আমার জীর্ণ শরীর, জীর্ণ পোশাক আশাক দেখে সকলে একটু ঘৃণাই করে। আমি সেটা জানি। তুমি আমাকে দয়া করে খেতে দিচ্ছ, থাকতে দিচ্ছ, এ কথা জানলে লোকে তোমাকেও খারাপ বলবে। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে আপনি দিনের বেলায় কোথায় থাকবেন, কি খাবেন? আর দিনের বেলা আমি তোমার জন্য বাজার করবো কন। এছাড়া আমার নিজের বাড়িতেও কিছু কাজ থাকে, তাই দিনের বেলাটা আমি তোমার এখানে থাকতে পারবো না। আর ওই যে বললুম, ওরা কেউ আমায় পছন্দ করে না, তাই ওদের সামনে আমার না আসাই ভালো। আচ্ছা, যা ভালো বুঝবেন করবেন। অভ্র আর কথা বাড়ায় না, হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়ে। বুড়ো এঁঠো বাসন মেজে ধুয়ে ওর ঘরের পাশের ঘরটায় শুয়ে পড়ে। মোবাইলে বাজতে থাকা অ্যালার্মে ঘুম ভাঙে অভ্রর। সঙ্গে সঙ্গেই পাশের ঘরে থাকা মনু কাকুর কথা মনে পড়ে। লোকটা বাইরে থেকে বেশ খিটখিটে, গলার স্বর বেশ কর্কশ, তবে কাজকর্ম রান্নাবান্না করে খুব ভালো। যাক, এমন নিরিবিলি জায়গায় বিনা বেতনে একটা কাজের লোক পেয়ে ভালোই হয়েছে। অভ্র যদিও মাসে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু বুড়ো নিতে চায়নি। ওর নাকি মাছ ভাত পেলেই যথেষ্ট। আরও বলেছে, যখন কিছু চাইবার তখন উনি নাকি নিজের ইচ্ছায় চেয়ে নেবে, তখন আর 1000 বারণেও কথা শুনবে না। অদ্ভুত মানুষ একটা। দীর্ঘদিন অনাহার অর্ধাহারে থেকে মাথাটাও বোধহয় একটু খারাপ হয়ে গেছে, তাই মাঝে মাঝে অদ্ভুত আচরণ করতে থাকে। কিন্তু অবাক হওয়ার আরো বাকি ছিল। অভ্র পাশের ঘরে বুড়োকে ডাকতে গিয়ে দেখে ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। অভ্রর মনে পড়ে, বুড়ো অবশ্য বলেছিল ও কারো সামনে আসতে চায় না, তাই বোধহয় ভোর থাকতে থাকতেই নিজের বাড়ি চলে গেছে। হঠাৎ একটা ভ্যাপসা গন্ধে গা গুলিয়ে ওঠে অভ্রর। ঘরে একটা পাঁক পাঁক গন্ধ। কেউ যেন মজা পুকুর থেকে উঠে এসে গোটা ঘরময় ঘোরাঘুরি করছে। ঘরের মেঝেতে বেশ কিছু শ্যাওলাও পড়ে আছে। আরে, এগুলো কোথা থেকে এলো? অভ্র হাতে একটা প্লাস্টিক জড়িয়ে নিয়ে শ্যাওলাগুলো জানলা দিয়ে পুকুরে ফেলে দিল। না, শরীরটা কিছুতেই ভালো লাগছে না, ঘরটাও কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগছে। দুপুরে মিড ডে মিলের থেকে ডিম ভাত খেলো অভ্র, কিন্তু কিসের যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে শরীরে। একবার স্নান করবে, সেটাই বরং ভালো। কেন জানি না আজ বড্ড জলে থাকতে ইচ্ছা করছে। অভ্র বাথরুমে গিয়ে ভালোভাবে স্নান করল। না, গা মুছে দরকার নেই, যা গরম পড়েছে এতেই বেশ ভালো লাগছে। অভ্র ভিজে গায়ের ওপরেই একটা শার্ট চাপালো, কোনো মতে ক্লাসগুলো করে ঘরে এসে শুয়ে পড়ল। বাবুর কি শরীর খারাপ লাগছে নাকি? কে? ও, তুমি? না, ঠিক আছে, আর তুমি যাও, রান্না চাপাও। বাজার করে এনেছো? হ্যাঁ, আজ গুটি খায় তেলাপিয়া পেয়েছি। আপনি খান তো বাবু? হ্যাঁ হ্যাঁ, তেলাপিয়া মাছ আমি খুবই ভালোবাসি। বেশ বেশ, তবে আলু পেঁয়াজ দিয়ে কষা করে রান্না করি বাবু।
কেন, সর্ষে দিয়ে বরং ঝাল দাও, কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগবে। বাবু, আমি না সর্ষে ছুঁতে পারবো না, আমার গরুর বারণ আছে। অভ্র অবাক হয়ে যায়। সে আবার কেমন গুরু রে বাবা, সর্ষে ছুঁতে বারণ? যাকে, বরং ছুটি পেলে বাড়ি গিয়ে মায়ের হাতে সর্ষে দিয়ে তেলাপিয়ার ঝাল খাওয়া যাবে। বুড়ো রান্নাঘরে গিয়ে রান্না করতে বসলো। অভ্রর কেমন যেন জ্বর জ্বর ভাব, তবুও আজকাল জলের দিকে বড্ড টান হয়েছে। আবহাওয়া কি পরিবর্তন হচ্ছে কি জানি, সারাক্ষণ শুধু জলের মধ্যে ডুবে থাকতে ইচ্ছে করে। সত্যি মাছেদের কপাল ভালো, কেমন সুন্দর জলেতে ডুবে থাকে, খাওয়া দাওয়া ঘুম সবই জলের মধ্যে। আচ্ছা, মাছেরা ঘুমোয় নাকি সবসময় জেগে থাকে? অভ্ররও কিছুতেই ঘুম আসছে না। কাল রাতে তো বেশিরভাগ সময়টাই ও জেগে কাটিয়েছে, চোখের পাতাটুকুও পড়েনি। তবে কি অভ্রকে মাছ রোগে ধরল কি জানি। বাবু, বলছি রান্না হয়ে গেছে, খেতে দেবো? হ্যাঁ দাও, খেয়ে নি, তারপর শুয়ে পড়ি, দেখি যদি একটু ঘুম আসে। অত ঘুমিয়ে কি হবে বাবু বলুন তো? তার চেয়ে দেখেন না, দু চোখ ভরে ঘুরে ঘুরে দুনিয়াটা দেখেন। কত জল, কত মাছ, কত পাখি, আহা, মনটা ভরে ওঠে বাবু। মানে? না মানে বলতেছিলাম, এই যুবক বয়সে কি আর বেশি ঘুম ভালো বলুন তো? ও আচ্ছা, তাই বলো। বুড়োর কথায় মাঝে মাঝে অবাক হয়ে যায় অভ্র। নেহাত হাতের রান্না ভালো, না হলে এই ভবঘুরেকে ঠাঁই দিতে ওর বই গেছে। রাত্রে শোয়ার পরেও কিছুতেই ঘুম আসতে চায় না তার। কাল আবার স্কুলের স্পোর্টস ডে, সকল শিক্ষক শিক্ষিকারা তাদের বাচ্চাদের নিয়ে পুবপাড়ার বড় মাঠে যাবে খেলা করাতে। অভ্র নতুন হওয়ায় এই বছরে তার না গেলেও চলবে, হেড স্যার তেমনটি বলে দিয়েছেন। অর্থাৎ অভ্র একটা অঘোষিত ছুটি পেল। শরীরটা কদিন ধরে খারাপ লাগছে। না, কাল একবার সকাল সকাল নীলদার কাছে যেতে হবে, অনেকদিন দেখা করা হয় না। ওনার জামা কাপড়গুলো ফেরত দিয়ে আসতে হবে। সকালে ঘুম থেকে উঠে টেবিলে রাখা ফ্লাস্ক থেকে চা খেয়ে নেয় অভ্র। না, বুড়োর কাজ ভালোই বলতে হবে, এত সকালেও অভ্রর জন্য চা করে রেখে গেছে। কিন্তু চা খেয়ে অস্বস্তি বাড়ল ওর। বাথরুমে ঢুকেই ঝপঝপ করে 5-6 বালতি জল ঢেলে তবে শান্তি পেল। না, আর দেরি করা চলে না। আজও ভিজে গাই শার্টটা গলিয়ে রওনা দিল স্টেশনের দিকে। বেলা 10টায় যখন স্টেশনে পৌঁছালো, যথারীতি দেখল নীলদা ডিউটিতে বেরিয়ে গেছে। আর কি করা যাবে, কাপড়ের ব্যাগটা নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল বলাইদার দোকানে। না, আজ অন্তত দোকানটা খোলাই আছে। অভ্র দোকানের সামনে গিয়ে দেখে একজন ব্যস্ত হাতে খদ্দের সামলাচ্ছে, তাদের চা বিস্কুট দিচ্ছে। অভ্র এগোতেই বলল, কি খাবেন? দুধ চা, র চা, ডিম টোস্ট, বিস্কুট? আগে না, আমি একটা অন্য দরকারে এসেছি। বলছি, এটা কি বলাইদার দোকান? আগে হ্যাঁ, আমি বলাই। কেন বলুন তো? আগে আমি অভ্র সরকার। আমি স্টেশনের মাস্টার নীলোৎপল সেনকে খুঁজছিলাম, তা ওনাকে কোথায় পাবো একটু বলতে পারেন? কি কি কার নাম বললেন আপনি? আগে নীলোৎপল সেন। নামটা শুনেই একটু ভ্যাবাচাকা খেয়ে যায় বলাই। একটু কেশে নিয়ে বলে, তা ওনার সঙ্গে আপনার কি দরকার? উনি আমাকে ঘোর বর্ষার রাতে ওনার জামা কাপড় দিয়ে সাহায্য করেছিলেন, তাই সেগুলো দিতে এসেছি। উনি তো দিনের বেলা কারোর সঙ্গে দেখা করেন না। আপনি জামা কাপড়গুলো রেখে যান, আমি ওনাকে দিয়ে দেবো ক্ষণে। তা আপনার নামটা? আমি অভ্র সরকার। ওনাকে বলবেন ওনার ভাই এসেছিল, উনি ঠিক চিনতে পারবেন। চিনতে বোধহয় আপনি পারেননি। মানে উনি আপনাকে রাত্রে বাঁচিয়েছিলেন তো? হ্যাঁ, কেন? হ্যাঁ, উনি সবাইকেই রাত্রেই বাঁচান। এই যে দেখছেন না, আমি এখানে দাঁড়িয়ে চা বেচছি। উনি আমাকে রাত্রে না বাঁচালে এতক্ষণে এই দোকান, এই দেওয়ালটাতে আমার ফটো ঝুলতো, এই দেওয়ালে।
মানুষটা নিজে মরে আমায় বাঁচিয়ে দিয়ে গেছে। আপনার কপাল ভালো, আপনি ওনার মতো ভগবানের দেখা পেয়েছেন। কি বলছেন আপনি? মরে গিয়ে মানে? রাত্রে চায়ের দোকান বন্ধ করে লাইনে পড়ে থাকা লোহালক্ষর কুড়োচ্ছিলাম। গরিব মানুষ, বুঝতেই তো পারছেন। কিলো দরে সেগুলো বিক্রি করে কিছু উপরি আয় আর কি। তো সেই দিনও তাই করছি। কিন্তু পিছন থেকে যে ট্রেন আসবে সেইটা আমি ভাবিনি। তো হঠাৎই জোর ধাক্কা খেলাম, উল্টে পড়লাম গিয়ে লাইনের ওপারে। জ্ঞান ফিরতেই দেখি আমি যেখানে দাঁড়িয়ে লোহা কুড়োচ্ছিলাম সেখানেই পড়ে আছে নীলদার দেহটা, ছিন্ন ভিন্ন অবস্থায় একেবারে। বেচারা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই জীবনটা দিয়ে দিল। বড্ড চা খেতে ভালোবাসতো। সেদিন থেকে আমার দোকানে রোজ রাতে আপনা আপনি চা তৈরি হয়। প্রথমে চোর টোর ভেবেছিলাম, কিন্তু একদিন আমার ছেলে লুকিয়ে ওনাকে দেখতে পায় শরীরের ঊর্ধ্বাংশটা বাতাসে ভেসে ভেসে চা তৈরি করছে। সেদিন থেকে আমার দোকান সারা রাত খোলা থাকে। একদিন সত্যিকারের চোর আসে চুরি করতে, কিন্তু ওনার অর্ধাংশ রূপ দেখে সেখানেই ভয় অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে নিজের মুখে নিজের অপরাধ অবশ্য স্বীকারও করে। নীলদার এমন আত্মত্যাগের কথায় অবাক হয়ে যায় অভ্র। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না সে। বলল, যে মানুষটা অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিল, তার তো স্বর্গের ঠাঁই পাওয়ার কথা। সে এভাবে অশরীরী হয়ে আছে কেন? প্রতিশোধ নেওয়ার জন্য, নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কেন? ওনার ভাইকে কি কেউ মেরে ফেলেছিল? উনি আর ওনার ভাই প্রায় একই সঙ্গে এই অঞ্চলে চাকরি পেয়েছিলেন। নীলদার বদলি হয়ে আসার ওই মাস পাঁচেক পরেই ওনার ভাই ওই নিতাইদা এখানে স্কুল মাস্টারের চাকরি পেয়ে আসেন। আপনি যে স্কুলে এখন চাকরি করছেন, হ্যাঁ সেই স্কুলেই উনিও চাকরি করতেন। তো নীলদা বলেছিল যে ওনার সঙ্গে ওই কোয়ার্টারে থাকতে, কিন্তু রোজ রোজ 40 মিনিট ওই অটোর ধকল এড়াতে উনি আশ্রয় নেন ওই স্কুলেরই একটা ঘরে। কি করে জানবে যে মশাই শয়তান ছলে কৌশলে অমন তরতাজা প্রাণটাকে এভাবে ছিনিয়ে নেবে? স্কুলে থাকলেও নিতাইবাবু রান্না করে খেত, একটুও অসুবিধা হচ্ছিল বটে তাতে। আর সেই সুযোগটাই নাই ওই শয়তান। রাঁধুনির ছদ্মবেশে ওর ঘরে ঢোকে, তারপরে মুখরোচক খাবার খাইয়ে খুব অল্প দিনেই ওকে একেবারে বশ করে ফেলে। নিতাইয়ের আচার আচরণও পাল্টে যায় একেবারে। শেষে আর কারোর সঙ্গে দেখা করতো না, কথাই বলতো না, শুধু মাছ ভাতের দিকে অফুরন্ত লোভ হয়েছিল। দিনে 3-4 রকমের মাছ দিয়ে শুধু ভাত খেত। আর হয়েছিল এক স্নানের নেশা। প্রবল শীতের দিনেও 4 বার করে স্নান করে ওনার আশ মিটত না। একদিন ওই শয়তান ওর পুকুরে মাছ ধরতে নিয়ে যাওয়ার লোভ দেখালো। নিতাইও ভাবল যে একেবারে মাছ ধরে বেশ স্নান করে আসা যাবে। সেই যে মাছ ধরতে গেল, তারপরের দিন ওকে পাওয়া গেল ওই পুকুরেই লাশ হয়ে ভাসছে। মশাই শয়তান দেহের সমস্ত রক্ত নিংড়ে খেয়ে নিয়েছে। শরীরটা দেখাচ্ছে একটা মাছের কাঁটার মতো। বলাইবাবু থামলেন। তখন জল গড়িয়ে চলেছে। এদিকে অভ্রর ভয়তে গায়ে কাঁটা দিতে লাগলো। তারও তো ঘরে নতুন রাঁধুনি এসেছে, আর 2 দিন যাবৎ তারও মৎস্যপ্রীতি প্রবল হয়ে উঠেছে। সবসময় মনে হচ্ছে জলে ডুবে বসে থাকে। তবে কি নিতাইবাবুর মতো তাকেও? না না, আচমকা হাত থেকে কাপড়ের ব্যাগখানা পড়ে যায় তার। বলাই চোখের জল মুছতে মুছতে অভ্রর দিকে তাকায়, তারপর বলে, ভূতেরা শুনেছি ভূতের কোনো ক্ষতি করতে পারে না, তাই নীলদাও ওই শয়তানটার বিরুদ্ধে কিছু করতে পারছে না। তবে তোমাকে শুধু বৃষ্টি থেকে নয়,
ওই শয়তানটার হাত থেকেও বাঁচাতে তোমায় ওই দিন দেখা দিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস তুমি ওনাকে চিনতেও পারোনি। ওনার কথা কখনো শোনোনি হয়তো। অভ্রর মনে পড়ে যায় নীলদা বলেছিল অভ্রর জন্য ভাড়া বাড়ি দেখে দেবে, কিন্তু ও নেয়নি। মনে মনে নীলদার ওপর স্নেহে মাথা নত হয়ে যায় ওর। অভ্র দোকানে বসেই মনে মনে ঠিক করে নেয়, না, আর এই অন্যায় নয়, এবার ওই শয়তানটার বিরুদ্ধে একটা হেস্তনেস্ত করতেই হবে। নীলদার এই ঋণ সে পরিশোধ করবে নীলদার আত্মার মুক্তি দিয়ে। আর সেটা সম্ভব হবে তখনই যখন মশাই শয়তানটাকেও এই পৃথিবী থেকে মুক্তি দিতে পারবে। মশাইয়ের কার্যকলাপ শুনে ওর ওপর রাগে গজরাতে থাকে অভ্র। ইচ্ছা করে এক্ষুনি স্কুল বাড়িতে গিয়ে ওকে গলা টিপে শেষ করে দেয়, কিন্তু এ তো আর শরীরী শত্রু নয়। অশরীরী শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে ওদের দুর্বল জায়গাগুলোকেও আগে জানতে হবে। এক্ষেত্রে ওকে সাহায্য করতে পারে একমাত্র নীলদা আর ওর ভাই। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত নিতাইদাও মশাইয়ের বশীভূত হয়ে গিয়েছিল। জানি না এখন সে কেমন অবস্থায় রয়েছে, তাই ওকে না ডাকাই ভালো। অভ্র ঠিক করে প্ল্যান চেট করে নীলদার আত্মাকে সে ডাকবে। তারপর ওর কাছ থেকেই ওই শয়তানটা সম্পর্কে সব কিছু জেনে নেবে। বলাইদা, আমি আপনার সঙ্গে একটু অন্য বিষয় নিয়ে কথা আলোচনা করতে চাই। এখন কি সে কথা বলার সময় বা সুযোগ আপনার হবে? হ্যাঁ হ্যাঁ, বলুন না, অসুবিধা নেই। আপনাকে বলা হয়নি, মাসাই বুড়ো যেভাবে নিতাইদাকে নিজের বশীভূত করেছিল, ঠিক একইভাবে আমাকেও ও নিজের করায়ত্ত করেছে আস্তে আস্তে। রাধুনী ছদ্মবেশে সে আমার ঘরে আশ্রয় নিয়েছে। আর আমি এটাও খেয়াল করেছি, ও আসার পর থেকেই আমার জলের দিকের টানটা খুব বেড়ে গেছে, সঙ্গে মাছের প্রীতিও। কিন্তু এটা তো বারবার হতে দেওয়া যায় না। আমি প্রস্তুত আছি। আমি চাই নিজের হাতে ওই মাসাইকে ধ্বংস করতে, আর তার জন্য আমার নীলদার সাহায্য খুবই প্রয়োজন। কোনোভাবে কি একবার নীলদার সঙ্গে দেখা করা যাবে? আপনাকে তো আগেই বলেছি, নীলদা সবার সঙ্গে দেখা করে না। ওনার ইচ্ছে মতো উনি কারো কারোর কাছে ধরা দেন। তবে আপনি যা বলছেন সেটা করতে গেলে আমাদের নীলদাকে ডাকতে হবে, মানে প্ল্যান চেট করতে হবে। হ্যাঁ, আমি সেই কথাই বলছি। আর সেই না হয় করা গেল, কিন্তু কোথায় করবেন? প্ল্যান চেট করতে গেলে তো টেপায় আর টেবিল লাগে, আর সঙ্গে 3টে মোমবাতি, 3 জন মানুষ, খাতা, হ্যাঁ মৃত মানুষটির একটা ফটো। এসব আসবে কোত্থেকে? নীলদা যে ঘরে আমাকে থাকতে দেন সেই ঘরে 2টো টেবিল আছে, তার একটা পায়া বেশ ছোট। সেই পায়াটাকে ভেঙে নিয়ে যদি... বেশ, প্ল্যান চেট করবেন কোথায়? কেন, ওই ঘরেই হবে। ওই ঘরে কেউ যায় না বলেই তো নীলদাকে ওখানে থাকতে দেখেছি। ওর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? আর 3 জনকে কে? আপনি, আমি আর আপনার ছেলে। না মশাই, আমার ছেলেকে আমি এসব বিষয়টা আনতে চাই না। শেষে উল্টোপাল্টা কিছু ঘটে গেলে আমার ছেলেটা শেষ পর্যন্ত... আমি বলছি ওর কিচ্ছু হবে না, কারণ ওই ছেলের সাহস আছে। না হলে ওইভাবে অর্ধেক দেহ দেখেও যে ছেলে ভিমরি খায় না, তাকে নিয়ে চিন্তা করছেন? বলাই একটু ভেবে নেয়, তারপর বলে, বেশ, নীলদার জন্য এটুকু আমি করতেই পারবো। তা কবে করা হবে? কালই। কালই তো শনিবার, আত্মা নামানোর পক্ষে ভালো দিন। আমি আর দেরি করতে চাই না। কাল রাত ঠিক 12টার সময় আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আমি তাহলে কালকে বিকেলে আর দোকানটা খুলছি না, একেবারে রাত 11টার সময় এই স্টেশনেই আপনার সঙ্গে দেখা হবে। আচ্ছা, আর একটা কথা, কেউ পকেটে ফোন আনবেন না। ফোনের আওয়াজে নীলদা বিব্রত বোধ করতে পারে। আচ্ছা। বলাইদা, আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, রাখবেন? কী অনুরোধ বলুন না। আমি আজ আর ওই স্কুলে ফিরব না। কাল সকালবেলা একেবারে স্কুলে গিয়ে হেড স্যারের হাতে কামাই করার জন্য চিঠি দেব। তারপর স্কুল থেকে বেরিয়ে আমরা আমাদের আনুষাঙ্গিক কাজগুলো সারব। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আজ রাতের মতো আপনার বাড়িতে যদি একটু থাকতে দেন। আরে এত কিন্তু করছেন কেন? নিশ্চয়ই থাকবেন। ওই শয়তানকে বিশ্বাস নেই।
যে কোনো সময় আসল রূপ ধারণ করে আপনাকে বিপদে ফেলতে পারে। বশীকরণে ওর মতো পটু কেউ নেই, তাই ওর সংস্পর্শে আপনার এখন না যাওয়াটাই ভালো। অভ্র মনে মনে চিন্তা করতে থাকে, তারপর বলে ওঠে, ও নিতাইদাকে মেরেছে, শঙ্করকে মেরেছে, আমি ওকে ছাড়ব না, কিছুতেই না। এবার হয় ও থাকবে, না হয় আমি। তারপর বলাইকে বলে অভ্র স্টেশন মাস্টারের পুরনো ঘরে ঢুকে যায়। দুটি টেবিলের মধ্যে যেটির একটি পায়া ভাঙা, সেই ছোট্ট পায়াটিকে গোড়া থেকে ভেঙে দেয়। তারপর খুঁজে খুঁজে একটি কাপড়ের টুকরো বের করে টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে। এবার একটা ফটোর দরকার, কিন্তু কোথায় পাবে নীলদার ফটো? অগত্যা আবার সে ছুটে যায় বলাইদার কাছে। বলাইদার কাছেও নীলদার কোনো ফটো না থাকায় দুজনেই মহা চিন্তায় পড়ে যায়। নীলদার ফটো স্টেশনের বর্তমান অফিস রুমে থাকলেও থাকতে পারে, কিন্তু ওখান থেকে ওনার ফটো চাইতে গেলে সবাই নানান রকম সন্দেহ করতে পারে। বলাই আর অভ্রর প্ল্যানটা জানাজানিও হয়ে যেতে পারে, সেটা কিছুতেই কাম্য নয়। ফটোর কথা চিন্তা করতে করতে দুজনেই যখন প্রায় নিরাশ, ঠিক তখনই অভ্রর মনে একটা আশার আলো উঁকি দেয়। ও বলে, ছেড়ে দিন বলাইদা, ফটো লাগবে না। নীলদা যদি আমাকে বাঁচানোর জন্য অশরীরী হয়েও আমাকে দেখা দিতে পারে, তবে এই অন্যায় সমাপ্তির জন্য উনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। ফটো ছাড়াই উনি দেখা দেবেন। বিশ্বাসে তো ভগবানকেও দর্শন করা যায়। উনি তো আমার দাদা, আমার জীবন রক্ষক। উনি ভগবান, উনি নিশ্চয়ই আমাকে দেখা দেবেন। অভ্রর আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে যায় বলাই। বলে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার মতো ভাই যেন বাংলার প্রতি ঘরে ঘরে জন্মায়। আজ বুঝলাম নীলদা ঠিক লোককেই তার শত্রু বিনাশের জন্য সেনাপতি পেয়েছে। তুমি ধন্য বাবা, তুমি ধন্য, তুমিই পারবে। অভ্র সেই দিনটা বলাইয়ের বাড়িতেই থেকে যায়। পরদিন সকাল হতেই একটা চিঠি লিখে হেড স্যারের কাছে জমা দেয়। স্যার কারণ জিজ্ঞাসা করলে বলে, এখানকার জল খেয়ে একটু পেটের গোলমাল হওয়ায় কাছেই একটা বন্ধুর বাড়িতে দুদিনের জন্য থাকতে গেছে সে, তাই একটু দুদিনের জন্য রেস্ট দরকার। স্যার একটু অবাক হলেও মুখে কিছু বললেন না, চিঠিতে সই করে রেখে দিলেন। এখন বেলা 11টা, অতএব হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। অভ্র তার নিজের ঘরের তালা খোলে, তারপর ভালো করে চারিদিকটা দেখে নিয়ে তবেই ঢোকে। যদিও এখন দিনের বেলা, তবুও ওই শয়তানকে বিশ্বাস নেই। গতকাল সন্ধ্যায় অভ্রকে ঘরে না পেয়ে কিছু সন্দেহ করেছে কিনা তাই বা কে জানে। অভ্র চটপট একটা খাতা পেন নিয়ে নেয়, তারপর চটপট লেখে, আজ থেকে এক অতি দানবের সঙ্গে যুদ্ধ করতে চলেছি। আমার সহযোদ্ধা বলাইদা। জানি না প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা, তবু কেউ যাতে কোনোদিন বলতে না পারে আমি কাপুরুষের মতো পালিয়ে বেঁচেছি, সেই কারণেই আমার এই আত্মবলিদান। তবে আমি প্রতিজ্ঞা করছি, এই অঞ্চলকে ওই শয়তানের অভিশাপ থেকে মুক্ত করবই আমি। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ওই শয়তানের কাছে মাথা নত করব না। যদি আমার মৃতদেহ শঙ্কর বা নিতাইদার মতো জলে ভেসে ওঠে, আমার মা বাবার কাছে অনুরোধ, আমার সাধ্য যেন না করা হয়, কারণ ওই শয়তানের আত্মার মুক্তি না ঘটানো পর্যন্ত আমার আত্মাও শান্তি হবে না। সাধ্যের সব নিয়ম বৃথা যাবে। ইতি অভ্র। অভ্র খাতা আর পেন সঙ্গে ওই চিঠিটা নিয়ে বলাইদার কাছে ফিরে যায়। ওই দিনটাও অভ্র বলাইদার বাড়িতেই কাটায়। ওই দিনই রাত ঠিক 11:30টায় বলাই, ওনার ছেলে তন্ময় আর অভ্র তিনজন মিলে হাজির হয় পুরানো স্টেশন মাস্টারের ঘরে। অভ্র আগে থেকেই বলাইদার দোকান থেকে 3টে চেয়ার এনে তেপায়া টেবিলের সামনে সাজিয়ে রেখেছিল। টেবিলের ওপর 3টে মোমবাতি জ্বালিয়ে খাতা খুলে পেনটা তার উপরে রেখে তিনজনে এক মনে ওদের নীলদাকে স্মরণ করতে লাগলো। দরজা জানলা সব ভিতর থেকে বন্ধ, পিন পড়া নীরবতা বিরাজ করছে ঘরের মধ্যে।
অন্ধকার ঘরে মোমবাতির কাঁপা কাঁপা আলোয় ওদের তিনজনের ছায়া, টেবিলের ছায়া, এক অদ্ভুত আলো আঁধারি সৃষ্টি করেছে। প্রত্যেকেই আজ এক অশুভ শক্তির বিনাশে দৃঢ় প্রতিজ্ঞ। তিনজনেই টেবিলের ওপর হাত প্রসারিত করে এক মনে তাদের শ্রদ্ধেয় নীলদাকে ডাকতে লাগল। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, এভাবে প্রায় মিনিট 5 কেটে যায়। ঘরের মধ্যে কোনো রকম পরিবর্তন চোখে পড়ে না। প্রতিটা মিনিট মনে হয় প্রতিটা ঘন্টা। একভাবে চুপচাপ বসে বসে মিনিট 7 পার হয়ে যায়। এমন সময় ঘরের মধ্যে হঠাৎ একটা ধোঁয়া মেঝের ওপর থেকে ছাদ পর্যন্ত কুণ্ডলি পাকিয়ে ওঠে। ক্রমেই সেটা জমাট বাঁধতে শুরু করে। অভ্র, বলাই ও তন্ময় তিনজনেই বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়ে থাকে। এক সময় সেই ধোঁয়ার কুণ্ডলি পুরোপুরি জমাট বেঁধে একটি মানুষের অবয়ব নেয়। কারোরই নীলদাকে চিনতে বাকি থাকে না। কি অভ্র, চিনতে পারছো? বলাই, ভালো আছো তো? দাদা, আপনি এসেছেন? আপনি সাক্ষাৎ ভগবান। আমাদের রক্ষা করুন দাদা। আমি রক্ষা করার কে বলাই? ওই যে উপর থেকে যে দেখছেন, তিনিই রক্ষা করবেন। আমি তো নিমিত্ত মাত্র। তবে হ্যাঁ, মনে মনে আমি অবশ্য চাই ওই শয়তানটা শাস্তি হোক। আমার প্রাণের থেকেও প্রিয় ছোট ভাইটাকে কি কষ্ট দিয়েই না মেরেছে। রাগে দুঃখে নীলদার চোখ দুটো ধকধক করে চলতে থাকে। নীলদার এই রূপ দেখে তন্ময় আবারও ভয় পেয়ে যায়। ভয় পাস না বাবা, তোরা যে মহান কাজে নেমেছিস তাতে তোদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমি তোদের কোনো ক্ষতি করব না, তোদের কোনো ক্ষতি আমি হতেও দেব না। অশরীরী হয়েও যতটা সম্ভব আমি তোদের পাশে থাকব। নীলদার কথায় অনেকটা স্বস্তি পায় বলাই ও তন্ময়। অভ্র বলে, দাদা, আমি এর একটা শেষ দেখতে চাই। আপনি বলে দিন কোন পথে ওই শয়তানকে দমন করা সম্ভব। দেখো অভ্র, শয়তানকে বিনাশ করা অত সহজ তো নয়। তবুও তোমরা সাহস করে এত বড় কাজে যেহেতু নেমেছ, আশা করি ঈশ্বর নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন। আর ঈশ্বর তো অসুরের শত্রু, তাই তোমাদেরকে ঈশ্বরেরই শরণাপন্ন হতে হবে। কিভাবে? অভ্র, তুমি নিশ্চয়ই দেখেছ তোমার স্কুল ঘরের জানালার বাইরে একটা পুকুর আছে। ওই পুকুরেরই মধ্যে এক সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গের মধ্যেই মশাইয়ের বাস। পুকুরে নামলেও সেই সুড়ঙ্গের সন্ধান কোনো সাধারণ মানুষ পায় না। উল্টে জলের মধ্যে অদৃশ্যমানতার সুযোগ নিয়ে মশাই সুযোগ বুঝে মানুষের পা টেনে ধরে জলে টেনে নামিয়ে ডুবিয়ে মেরে ফেলে। বুঝলাম, কিন্তু এতে ওর লাভ কি? মশাই চিরদিনই বলিষ্ঠ যুবক হয়ে থাকতে চায়, আর মানুষের রক্তের মধ্যেই আছে সেই জাদু। জীবিতকালে ও বেশ কিছু কালো জাদুর প্রয়োগ শিখেছিল। তার মধ্যে বশীকরণ যেমন ছিল, তেমনি নেতিবাচক মন্ত্রের প্রয়োগে সুস্থ মানুষের শরীর থেকে রক্ত শুষে নিয়ে নিজেকে নবযৌবন প্রাপ্ত করাও ছিল। তবে জীবিতকালে ও এই বিদ্যার প্রয়োগ করতে পারেনি, কিন্তু অপঘাতে মৃত্যুর পর ও আরও বলশালী হয়ে ওঠে। আর ঠিক তখনই ও একের পর এক খুনের চেষ্টা করতে থাকে। একে একে আমার ভাই, তারপর শঙ্করকে ও মেরে ফেলে। মাঝখানে এক পাগলও ওর এই শয়তানের শিকার হয়। এটা তো গেল এই স্কুলের কথা। তারও আগে ওই স্কুলের 4 জন বাচ্চা ওর ষড়যন্ত্রের শিকার হয়। তৃতীয় বাচ্চাটাকেও ও ডুবিয়ে মেরেছিল দুপুরবেলায়, যখন সবাই ঘুমিয়েছিল। কিন্তু এই গ্রামেরই এক কাঠকুড়ানি মেয়ে, সে কাঠকুড়িয়ে ওই রাস্তা দিয়েই ফিরছিল। সে নিজের চোখে ওকে দেখতে পায়, কিন্তু ভয়েতে ও সেখান থেকে পালিয়ে আসে। গ্রামের সবাইকে চিৎকার করে ডেকে খবর দেয়, কিন্তু সবাই এলেও ওই বাচ্চাটাকে বাঁচানো যায়নি। দুটি যুবক ছেলে পুকুরে নেমেও ওর কোনো আস্তানা খুঁজে পায়নি। তবে অশরীরী উপস্থিতির খবর প্রচার হওয়ার পর থেকেই ওই পুকুরের প্রতি সবার যেমন আতঙ্ক জন্মায়, তেমনি ওই পুকুরের উপর নজর রাখাও বেড়ে যায়। মাঝে মাঝেই মানুষজন খেয়াল করতে থাকে যে টাক মাথা, লম্বা কান বিশিষ্ট এক কিম্ভূত কিমাকার, না দৈত্য না মানুষের মতো অবয়ব, জলের উপর কপাল আর চোখ তুলে ভাসছে। তার বাকি শরীর জলের তলায়। ওর সবুজ চোখের চাহনি বলে দেয় ও কোনো মানুষ হতে পারে না। সবচেয়ে বড় কথা, ওর চোখের কোনো পাতা নেই, চোখ জোড়ার উপরে কোনো ভ্রু নেই।
এমন সারাদেহে আঁশ বিশিষ্ট ফ্যাকাশে গায়ের রং কোনো মানুষের হতেই পারে না। আচ্ছা নীলদা, আমরা তো সেই জন্ম থেকেই এই অঞ্চলে মানুষ, কিন্তু কোনো দিন তো এমন কোনো অশরীরী আতঙ্কে ভুগিনি, মা বাবাকেও ভুগতে দেখিনি। তবে বিগত কয়েক বছর ধরে এই গ্রামে এমন কি হলো যে এরকম ভয়ানক অশরীরীর আবির্ভাব হতে হলো? এই বিষয়ে আপনি কি কিছু জানেন নীলদা? এবার মুখ খুলল বলাই। মশাই তো হঠাৎ করে এমন অত্যাচারী হয়নি। জীবিতকালে ও শুরুর দিকে মোটামুটি ভালো মানুষই ছিল, কিন্তু ঝামেলাটা ঘটলো ওর ছেলের বিয়ের পর। মশাইয়ের আসল নাম ছিল মনোরঞ্জন সাপুই। যুবক বয়সে বিভিন্ন বিয়ে থা শ্রাদ্ধ বাড়িতে ও রান্নার কাজ করত, কিন্তু বরাবরই ওর মৎস্যপ্রীতি ছিল মারাত্মক। তাই অনুষ্ঠান বাড়ি থেকে মাছ পেলেই ও বাড়ি নিয়ে আসতো। পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলেও ও একাই বেশি মাছ খেত। এইভাবে খালি পেটে দিনের পর দিন রান্নার কাজ করতে থাকায় একসময় ও একটু অসুস্থ হয়ে পড়ে। ওর ছেলেও ওকে রান্নার কাজ ছেড়ে দিতে বলে। ছেলের কথায় রান্নার কাজ ছেড়েও দেয়। এরপরই ছেলের বউ বাড়িতে এলে শ্বশুরের ওপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। বুড়োর বৌমা রিমা বেকার শ্বশুরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে রাজি হয় না। বুড়ো নিজের লোভে তাড়নায় মাঝে মাঝে ছেলের কাছ থেকে লুকিয়ে টাকা নিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে এলে বৌমা সেই মাছ বাড়ির পাশের নর্দমায় ফেলে দিত। তবুও বুড়োকে রান্না করে দিত না। বুড়ো আর সহ্য করতে না পেরে এক হোটেলে বাসন ধোয়া মাজার কাজ নেয়, কিন্তু ওই যে লোভ বিষম বালাই। একদিন হোটেলের রান্নাঘর থেকে মাছ চুরি করতে গিয়ে মনোরঞ্জন হাতে নাতে ধরা পড়ল। সেই কাজও চলে গেল তার। বাড়িতে এসে সে কথা বললে ছেলের বউ বেদম প্রহার করল। ছেলেও বাড়ি থেকে তাড়িয়ে দিল। বুড়ো মনের দুঃখে বাড়ির বাগানেই সপ্তাহখানেক ধরে বসে থাকে। অনেক অনুনয় বিনয় করেও যখন নিজের বাড়ির মধ্যে আর ঠাঁই হয় না, একদিন রাত্রে বুড়ো ওরই বাড়ির পুকুরের জলে ডুবে আত্মহত্যা করে। এরপর থেকে এই ঘটনা উল্টো দিকে মোড় নেয়। বুড়োর পুকুর গ্রামের কারোর কাছে ব্যবহারযোগ্য থাকে না। বুড়োর ছেলে বৌমা রাত হলেই বুড়োর অশরীরী আত্মাকে পুকুরের ধারে ওদেরই জানালার দিকে তাকিয়ে বসে থাকতে দেখে। চোখে মুখে এক অদ্ভুত ক্রূর হাসি। বুড়োর বাড়িতে মাছ রান্না হলেই বুড়ো লম্বা হাত দিয়ে গরম কড়াই থেকে মাছ তুলে নিয়ে যেতে থাকে। এক কথায় বুড়োর ছেলে আর বৌমার পক্ষে এই বাড়িতে বাস করা অসম্ভব হয়ে ওঠে। অনেক শান্তি সস্তায়ন করেও কোনো লাভ না হওয়ার পর ওরা ওই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যায়। তখন থেকে এই বাড়ি ফাঁকাই পড়ে থাকে। ততদিনে পুকুরের সব মাছ বুড়োর শিকার হয়ে গেছে। বুড়োর এবার নতুন খাবার চাই, সঙ্গে চাই ওরই মতো কিছু অশরীরী সঙ্গী। বুড়ো নিজের দল ভারী করতে পুরনো স্কুলের ওপর নজর দেয়। 4টি বাচ্চার পর ও স্বীকার করে আমার বাইকে, তারপর শঙ্করকে। এইভাবেই ও ওর রাজত্ব বাড়িয়ে চলেছে। গ্রামে নিরক্ষর মানুষেরা কথ্য ভাষায় মাছকে মাস উচ্চারণ করে। মনুর জীবিত সময়ের নাম মনোরঞ্জন সাপুই, আর তার উপর প্রবল মৎস্যপ্রীতির জন্য ওর নাম হয়ে দাঁড়ায় মশাই। গ্রামের সকলে ওকে মশাই ভূত বলে। নীলদা চুপ করে যায়। এতক্ষণ এক মনে বলাই, তন্ময় ও অভ্র নীলদার কথা শুনছিল। এবার অভ্র মুখ খোলে। বুঝলাম, কিন্তু এভাবে তো চিরদিন চলতে দেওয়া যায় না। ওনাকে তো থামাতে হবে। মানছি ওনার সঙ্গে যা যা হয়েছে তা অন্যায়, কিন্তু তা বলে নিরীহ মানুষের প্রাণ এভাবে অকালে ঝরে যেতে পারে না। আপনি একটা কিছু বিহিত দিন দাদা। আমি তো আগেই বললাম, শয়তানকে থামাতে গেলে ঈশ্বরের শরণে আসতে হবে। আমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, তোমার জানালার বাইরে যে বড় পুকুরটা আছে, ওই পুকুরের ওপাশে একটা ভাঙাচোরা বাড়ি আছে। গত 5 বছর আগে ওটাই ছিল মনুর বাড়ি। আর যে পুকুরে মনু ডুবে মারা গেছে, দুর্ভাগ্যবশত তোমার জানালার পাশের পুকুরটিই হলো সেই অভিশপ্ত স্থান। কিন্তু এখন আর তোমাকে শুধু তোমার ঘরখানার মধ্যে সীমাবদ্ধ থাকলেই তো চলবে না। শয়তানকে পরাস্ত করতে গেলে শয়তানের ডেরাতেই তোমাকে আঘাত হানতে হবে। কোথায়? তোমাকে মনুর বাড়ির মধ্যে ঢুকতে হবে। সেখানে ওর ঘরের মধ্যে ওর ব্যবহৃত একটা আয়না রাখা আছে। সেই আয়না উদ্ধার করতে হবে। শুধু উদ্ধার করাই নয়, তাকে জাগাতেও হবে। কিভাবে? মনুর বাড়ির বাম দিকে এক শিব মন্দির আছে। বাড়িতে মনুর অপপ্রভাব কাটাতে এক গুরুদেবের আদেশে মনুর ছেলেই ওই শিব মন্দির স্থাপন করেছিল। কিন্তু মনুর ছেলের বউয়েরও দোষ ছিল। আজকালকার মেয়ে দেবদী যে ভক্তি তেমন না থাকায় সেই দেবমূর্তিকে জাগাতে পারেনি ওরা। কিন্তু এই অসমাপ্ত কাজ করতে হবে তোমায়, বলা ভালো তোমাদেরকে। আগামী পরশু সোমবার, শিব পুজোর প্রশস্ত দিন।
তোমরা তিনজনেই আগামীকাল সংযমে থাকবে। মেঝেতে শোবে, অবিশ্বান্ন খাবে, কোনো তেল ব্যক্তিগত জীবনে ব্যবহার করবে না। পরদিন সারাদিন নির্জলা উপবাস রাখবে। রাত্রে 4 প্রহরে শিব স্নান করাবে দুধ, দই, ঘি ও মধু দিয়ে। রাত ঠিক 12টার সময় ওই শিব মন্দিরে 108টা প্রদীপ জ্বালাবে। তারপর যথাবিহিতভাবে শিব পুজো করে শিবকে জাগ্রত করবে। তারপর ওই মন্দির থেকে জ্বলন্ত প্রদীপ সংগ্রহ করে সবগুলো প্রদীপ ভাসিয়ে দেবে ওই পুকুরের জলে। সমস্ত প্রদীপ ভাসাতে ভাসাতে শিব স্তোত্র পাঠ করবে, কিন্তু একে একে প্রদীপ নিভে জলের মধ্যে ডুবতে থাকবে। ভয় পাবে না কিন্তু। প্রদীপের তেলের স্পর্শ জলে পড়লেই মশাই ঠিক টের পেয়ে যাবে। ওই মন্ত্রপুত তেল ও শরীরে অগ্নিজ্বালা সৃষ্টি করবে। জলের মধ্যে ওর দম বন্ধ হয়ে আসতে চাইবে। সেই সময় ও জলের উপরে উঠতে চাইবে। তার জন্য শ্মশানের ছাই হাতে নিয়ে শিবের নাম নিতে নিতে গোটা পুকুরের চারিধার তোমাদের বন্ধন করতে হবে। দেখো যেন কোথাও বাদ না যায়। কোনো জায়গা ফাঁকা থাকলেই ও পালাবার পথ পেয়ে যাবে। একবারও পালাতে পারলে ওকে কিন্তু আর পরাস্ত করা যাবে না। মনে রেখো, এই কাজটা তোমাদের করতেই হবে কাল কাক ভোরে। কিন্তু শ্মশানের ছাই কোথায় পাবো? তুমি যেখানে বাজারে যেতে সেই পথ ধরে কিছুটা এগিয়ে ডান দিকে ঘুরলে বৈতরণী শ্মশান পাবে। সেখান থেকে ছাই সংগ্রহ করে নিও। আচ্ছা, তারপর কি করব? তারপর বলছি, পুকুরের ভাসমান প্রদীপের তেলের প্রভাবে মশাই তীরে উঠবে, চারপাশ ঘুরতে থাকবে, পালাবার পথ খুঁজতে থাকবে। ঠিক সেই সময়ই প্রয়োজন হবে আয়নার। মধ্যরাত্রি আকাশে যখন পূর্ণচন্দ্র তার সমস্ত জ্যোৎস্না ছড়িয়ে দেবে, সেই জ্যোৎস্নাকে ধরতে হবে আয়নায়। আর সেই আয়নার প্রতিবিম্ব ফেলতে হবে মশাই অর্থাৎ মনুর মুখে ও শরীরে। ওই স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হবে ওর মানবতা, ধ্বংস হবে সকল পাপ রিপু। এইভাবেই ওর ঐহিক মায়া চলে গিয়ে ওর আত্মা মুক্তি পাবে। একভাবে এতক্ষণ কথা বলার পর নীলদা থামলেন। বাকি তিনজনও চুপ করে নীলদার কথা শুনছিল। প্রত্যেকেই চিন্তামগ্ন হল। নীলদা আবার বললেন, আমি তো আগেই বলেছিলাম ওকে ধ্বংস করা খুব কঠিন। যাই হোক, সবটাই তো শুনলে। এরপরেও কি তোমরা এ কাজ করতে রাজি আছো? অভ্র আর বলাই এক মুহূর্ত চুপ করে রইল। তারপর অভ্র বলল, শুধু রাজি নয়, আমরা প্রস্তুত নীলদা। আমরা পণ করেছি এই লড়াইয়ে আমরা পিছু পা হব না। এর শেষ দেখেই ছাড়ব। বলাই সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, আমি অব্রর সাথে আছি। বেশ, তবে শুধু পুকুরের বন্ধন নয়, নিজেদেরকেও আত্মবন্ধন করে নিতে হবে তোমাদের। কিভাবে? প্রত্যেকেই নিজেদের দেহে বিপত্তারিণী মায়ের তাগা বাঁধবে, পকেটে ঠাকুরের ফুল রাখবে। তাহলে কোনো অপশক্তি তোমাদেরকে স্পর্শ করার সাহস করবে না। নীলদা, আমরা কি আর তবে তোমার দেখা পাবো না কোনো দিন? বলাই, মায়া বড় বিষম বস্তু হে, তাই তাকে যত কাটানো যায় ততই ভালো। তবে আমি আসবো, আর একবার তোমাদের সামনে আসবো আমি। যেদিন তোমরা সফল হবে সেদিন দুহাত ভরে আমি তোমাদেরকে আশীর্বাদ করে যাব। তারপর আর কোনোদিন আপনি আসবেন না? হ্যাঁ, তারপর ইহজগতে আর আমার প্রয়োজনই পড়বে না। যদি খুব ইচ্ছা হয়, আমার একটি ছবি বাঁধিয়ে রেখো তোমার চায়ের দোকানে অথবা স্কুল ঘরে। আমি আমার এই কর্মের মাধ্যমেই তোমাদের মধ্যে বেঁচে থাকব। আজ চলি। আর কোনো কথা বলার আগেই ঘরের মধ্যে এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। সব মোমবাতি নিভে গেল। অভ্র দ্বিতীয়বার মোমবাতি জ্বালালেও ঘরে ওই তিনজন ছাড়া আর কাউকেই দেখা গেল না। আজ রবিবার। অভ্র ঘুম ভেঙে ঘড়িতে দেখল এখন বেশ রাত 3টে বাজে। না, আর ঘুমিয়ে কাজ নেই। বলাইদাকে ডাকা দরকার। জানি ও হয়তো সবে একটু ঘুমিয়েছে, কিন্তু এখনই না ডাকলে পরের কাজগুলো করতে দেরি হয়ে যাবে। অভ্র বলাইদার ঘরের দরজায় টোকা দিতেই ঘর থেকে আওয়াজ এলো, চলে এসো, ঘুমাইনি। সে কি, বলাইদা ঘুমোয়নি? অবশ্য পুরনো স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়ে বাড়ি এসে শুতে আর কতই বা সময় পাওয়া গেছে। অভ্র বলাইদাকে ঘরের বাইরে আসতে বলল। বলো। বলছি এখন দেখলাম রাত 3টে। একটু পরেই তো আস্তে আস্তে আকাশ লাল হতে শুরু করবে।
তাই বলছিলাম যদি এখনই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেওয়া যেত। সেই কারণেই তো ঘুমোইনি। চলো, অনেক কাজ পড়ে আছে যে, চলো চলো। ঘরে ঘুমন্ত ছেলেকে রেখে বাইরে থেকে তালা দিল বলাই। তারপর দরজার গোড়ায় ভালো করে গঙ্গার জল ছড়িয়ে অভ্রকে নিয়ে সেখান থেকে বের হলো। এটা কি করলে বলাইদা? শয়তানের অভিসন্ধি তো বোঝা যায় না, তাই সাবধান হয়ে তবেই বেরোলাম। ওই গঙ্গা জলের লক্ষণ রেখা পেরিয়ে ওই শয়তান ঘরে ঢুকে আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না। জানি না এটা কতটা কার্যকরী, তবুও যতটা চেষ্টা করা যায় আর কি। ও আচ্ছা আচ্ছা। বলাই বাড়ির বারান্দা থেকে সাইকেলটা বার করে নেয়। তারপর অভ্রকে সাইকেলের কেরিয়ারে বসিয়ে দুজনে মিলে রওনা দেয় শ্মশানের উদ্দেশ্যে। রাস্তাঘাট সুস্পষ্টভাবে বোঝা না গেলেও ওই আলো আঁধারিতেই ওরা এগিয়ে চলে। মিনিট কুড়ি পরে ওরা দেখে একটা বিশাল বটগাছ রাস্তাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। বটগাছের বাম পাশের রাস্তায় বাজার বসে। দোকানিদের বন্ধ দোকানঘরগুলো সেটাই নির্দেশ করে। বলাই ও অভ্র বটগাছটাকে বাম দিকে রেখে ডান হাতের রাস্তা ধরে। কিছু দূর গিয়েই একটা খোলা মাঠ নজরে পড়ে। ওটাই বৈতরণী শ্মশান। দুজনেই সাইকেল থেকে নেমে একটু থমকে দাঁড়ায়। তারপর একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। মাঠের পশ্চিম দিকে একটা চুল্লি জ্বলছে। বোধহয় মাঝরাতে কোনো মরা পুড়িয়ে ডোমেরা চলে গেছে। আগুন না থাকলেও বেশ ভালোই ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ একটা রাতচরা পাখি কোথা থেকে যেন ডেকে ওঠে। বলাই সাইকেলটা মাঠের বাইরে দাঁড় করিয়ে অভ্রকে নিয়ে মাঠের মধ্যে নামে। মাঠে নামতে বাম দিকে একটা দরমার বেড়া দেওয়া ঘর রয়েছে। সম্ভবত মৃতের আত্মীয়দের বৃষ্টির হাত থেকে বাঁচতে এই ব্যবস্থা করা হয়েছে। ঘরের বাইরে এক পাশে মাটির মালসা স্তূপ করে রাখা হয়েছে। তারই একটা হাতে তুলে নেয় অভ্র। এরপর ছাই সংগ্রহের পালা। বলাই ও অভ্র মুঠো ভরে ছাই নিয়ে মালসার মধ্যে রাখে। বেশ কিছুটা ভর্তি হয়ে গেলে আর একটা মালসায় একইভাবে ছাই ভর্তি করে নেয়। তারপর বাড়ি থেকে আনা নাইলনের ব্যাগে মালসা দুটো বসিয়ে রওনা দেয় পুকুরের উদ্দেশ্যে। নানান রকম বন্য গাছপালায় এলাকাটা একেবারে ভর্তি হয়ে আছে। বলাই ও অভ্র পা টিপে টিপে আস্তে আস্তে পুকুরের দিকে এগোয়। একে তো কাক ভোর, চারপাশ শুনশান নিস্তব্ধ। তার উপর এদিকটায় আরো কেউ না থাকায় গাটা সত্যিই যেন ছমছম করে ওঠে। না, ভয় পেলে চলবে না। বলাই আর অভ্র দৃঢ় মনে ছাইয়ের মালসা নিয়ে পুকুরের পাশে যজ্ঞডুমুর গাছটির পিছনে লুকিয়ে দাঁড়ায়, যেন ওরা পুকুরের জলের ওপর নজর রাখতে পারে। না, কোথাও কেউ নেই। মাঝে মাঝে দু একটা ব্যাঙ টুপটাপ করে জলের এদিক ওদিক লাফিয়ে চলেছে। একটা অদ্ভুত দম বন্ধ করা শ্যাওলার ভ্যাপসা গন্ধে নিঃশ্বাস নেওয়া দেয়। দুজনে এক নির্দিষ্ট কিছু দেখার আশায় এক দৃষ্টে জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ জলের ওপর একজোড়া চোখ ভেসে ওঠে। টাক মাথা, সবুজ কাঁচের মতো অবয়ব, মাথা তুলে চারিপাশ দেখতে থাকে। অভ্র আর বলাই ভয়েতে প্রায় নিঃশ্বাস বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে। মশাই বুড়ো জলের মধ্যে আছে কিনা সেটাই এতক্ষণ দেখার ছিল। ও যদি জলের বাইরে থাকতো তাহলে পুকুর বন্ধন করা বৃথা হতো। ফিরে এসে ও যদি পুকুরে না নামতে পারত তাহলে ও গোটা গ্রামে ওর রাজত্ব তৈরি করত। ও পুকুরে থাকাকালীন এখন পুকুর বন্ধন করলে ও ওই পুকুরের মধ্যেই আটকে পড়বে। ফলে ওকে রাত পর্যন্ত জলের মধ্যেই বন্দি থাকতে হবে। অভ্র বলাইকে বলল, তুমি এখানেই লুকিয়ে থাকো বলাইদা, আমি একাই বন্ধন করছি। ও তোমাকে দেখতে পেলে তোমাকেও শিকার বানাবে। ঘরে তোমার মা মরা ছেলে আছে,
আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। তা হয় না অব্র, এই কাজে যে কালে নেমেছি জীবন হাতে নিয়ে নেমেছি, সুতরাং মরলে একসঙ্গেই মরবো। হ্যাঁ, আর একটু দাঁড়াও, শয়তানটা জলের মধ্যে ডুবটা দিক, তারপরে দুজনে দুদিক থেকে পুকুরটা বন্ধন করব। আচ্ছা। প্রায় মিনিট 3 পর মশাই জলের মধ্যে মাথা ডোবায়। ওরা আরও 2 মিনিট অপেক্ষা করার পর গাছের পিছন থেকে বেরিয়ে আসে। তারপর দুজনে মালসা নিয়ে মুখে শিব স্তোত্র পাঠ করতে করতে ছাইগুলো দিয়ে পুকুরের ধার বরাবর বন্ধন করে দেয়। তারপর রওনা দেয় মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। চারপাশে যজ্ঞডুমুর, সজনে, বিচুটি আর নানা রকম বন্য গাছে ঘিরে রয়েছে বাড়িটা। দরজা দুটো পাল্লার একটা কবজা ভেঙে পিছন দিকে কাত হয়ে আছে। জানালার কার্নিশ ভেঙে গজিয়ে উঠেছে বুনো লতা। এদিক ওদিক বট, অসত্য শিকড় দেওয়াল ফাটিয়ে নিজেদের পরিবার বাড়িয়ে তুলেছে। অভ্র আর বলাই দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। তারপর দুজনেই বাড়ির মধ্যে পা রাখল। একটা টানা বারান্দার পাশে 2খানা পরপর শোবার ঘর, তার পাশে রান্নাঘর, এক ফালি উঠোনের ওপাশে বাথরুম, কলতলা। অভ্র আর বলাই প্রথম ঘরটায় গিয়ে ঢোকে। ঘরটায় একটা ছোট তক্তপোষ পাতা, দেখলেই মনে হয় কিছুদিন আগেও কেউ এই ঘরে থেকেছে। পাশের টেবিলে প্রচুর খেলনা স্তূপ করে রাখা। হঠাৎ একটা তাবিজে চোখ আটকায় অভ্রর। এটা তো শঙ্করের কবচ। শঙ্করকে এটা অভ্র পড়ে থাকতে দেখেছিল। আচ্ছা, তবে এই খেলনাগুলোর লোভ দেখিয়েই ও শঙ্কর আর ওর সমবয়সী ছেলেদেরকে বশ করে এখানে ডেকে এনেছিল। অভ্র শঙ্করের তাবিজটা হাতে তুলে নিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। কিছুতেই আর নিজেকে সামলাতে পারে না। বলাই ওকে জড়িয়ে ধরে দুজনে পাশের ঘরের দিকে এগিয়ে যায়। সারা ঘরে চারিদিকে ভ্যাপসা গন্ধ। দেওয়ালে কোনো কোনো জায়গায় চুন খসে পড়ে সেখানে শ্যাওলা গুজিয়ে উঠেছে। কোনায় কোনায় বেশ কিছু মাছ ধরার ছিপ দাঁড় করানো। মেঝেতে এদিক সেদিক মাছের কাঁটা ছড়ানো। বলাই আর অভ্র খুব সাবধানে ঘরের মেঝেতে পা রাখল। এই ঘরেও একটা বিছানা পাতা, ময়লা চাদর, মশারিতে ঝুল ভর্তি। বিছানার উল্টো দিকে একটা বেলজিয়াম কাঁচের আয়না দাঁড় করানো। ঘরের সমস্ত জিনিস ময়লা হলেও এটা বেশ চকচক করছে। দেখে মনে হয় কেউ এর নিয়মিত যত্ন নেয়। নীলদা নিশ্চয়ই এর কথাই বলেছিল। অভ্র আর বলাই দুজনে মিলে আয়নাটাকে ধরে ঘরের বাইরে নিয়ে আসে। তারপর সেটা নিয়েই রওনা দেয় মন্দিরের দিকে। উঠোনের ওপর দিয়েই কয়েকটা ইট পরপর বিছিয়ে একটা সংকীর্ণ রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তার শেষ প্রান্তেই শিব মন্দির। অভ্র বলাই সাবধানে আয়না নিয়ে পৌঁছায় তার দরজার সামনে। দরজা ভেজানোই ছিল। কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে মন্দিরে ঢুকে দেওয়ালে ঠেস দিয়ে আয়নাটাকে দাঁড় করায়। মেঝের ওপর ঠিক মাঝখানে ভোলানাথ বিরাজ করছেন। অভ্র এক দৌড়ে মনুর ঘর থেকে ঝাঁটা নিয়ে এসে মন্দির পরিষ্কারের কাজে লেগে যায়। বলাই সেই ফাঁকে নিজের বাড়ি যাবার জন্য উঠে দাঁড়ায়। বলাইদা, আমার একটা উপকার করবে? বলো। গতকাল প্ল্যান চিটের পর খাতাটা আমি তোমার ঘরেই রেখে এসেছি। ওই খাতাটায় দেখবে একটা চিঠি ভরা আছে। এখানে আসার সময় ওই চিঠিটা একটু নিয়ে আসবে। আচ্ছা। বলাই চলে গেলে অভ্র মন্দিরে পড়ে থাকা শুকনো পাতা, লতা, গুল্ম সব পরিষ্কার করে। তারপর কয়েকটা ইট জোগাড় করে মন্দিরের পাশে একটা উনুন তৈরি করে। এরপর কাঠ জোগাড়ের পালা। অভ্র বাগান থেকে শুকনো কাঠ জোগাড় করে আনে। বলাই বারান্দায় সাইকেল রেখে বাড়ির কলতলা থেকে স্নান সেরে ছেলের ঘরের দরজা খোলে। না, সবকিছুই ঠিক আছে। ছেলেকে ঘুম থেকে তুলে দুজনে মিলে বাজারের দিকে রওনা দেয়। সেখান থেকে গোবিন্দভোগ চাল, সবজি, কলাপাতা, মাটির মালসা সব কিছু কিনে রওনা দেয় মন্দিরের উদ্দেশ্যে। বলাই এসে পৌঁছালে অভ্র ওর হাত থেকে চিঠিটা নিয়ে
এক ফাঁকে স্কুল ঘরে ঢুকে চিঠিটা ওর বিছানার ওপর রেখে আসে। তারপর তিনজন মিলে হব্যিসান্ন গ্রহণ করে। বিকেল হতেই শুরু হয় পুজোর তোড়জোড়। আজ রবিবার, রাত 12টার পরেই সোমবার, সুতরাং আজ রাতেই হবে মশাইয়ের শেষ রাত। বলাই একে একে দোকান থেকে দুধ, দই, ঘি, মধু, মাটির প্রদীপ, সলতে, শালপাতার বাটি জোগাড় করে আনে। তারপর সন্ধে 6টার সময় প্রথম প্রহরে স্নান ও পুজো হয়। এইভাবে রাত 9টার সময় দ্বিতীয় প্রহর, রাত 12টার সময় তৃতীয় প্রহরে ঘি দ্বারা শিব স্নান করিয়ে সেই সময় 108টি প্রদীপ জ্বালায় ওরা। বাকি থাকে রাত 3টের সময় চতুর্থ প্রহরের পুজো। অভ্র বলাইকে বলে, বলাইদা, অসুর বধের সময় আগত। আমি একে একে প্রদীপগুলো জলে ভাসাতে যাচ্ছি। তুমি আর তোমার ছেলে আড়ালে থেকো। এক্ষুনি তোমাদের দেখা দেওয়ার দরকার নেই। যদি কোনো বিপদ বোঝো তখন তুমি এসো। আকাশে পূর্ণ চন্দ্রজ্যোৎস্না ঢেলে দিচ্ছে। আয়নাটা হাতের কাছে রেখো। আমি চললাম। অভ্র একে একে জ্বলন্ত প্রদীপগুলো নিয়ে শালপাতার বাটির ওপরে রেখে একটার পর একটা পুকুরে ভাসাতে থাকে। চারপাশটা আজ যেন বড্ড বেশি শুনশান। বুনো ঝোপগুলোয় চাঁদের আলো পড়ে এক অদ্ভুত রহস্যময় প্রকৃতি সৃষ্টি করেছে। নিস্তব্ধ জলে পানা ভর্তি হয়ে পুকুরটাকে মশাইয়ের সবুজ চোখের মতোই দেখাচ্ছে। মৃত মাছের মতো সে চেয়ে আছে আকাশের দিকে। অভ্র আর দেরি করল না। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রদীপ ভাসিয়ে দিতে হবে। কিন্তু যেমন ভাবা ছিল তেমন কাজ হলো না। 106টি প্রদীপ ভাসানোর পরেই মশাইয়ের ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল। আরে আরে আরে, বিড়াল যে মাছের লোভে পুকুরে এসে পড়েছে। তা বাবা, বিড়াল হয়ে থাকবে? তোমায় যে এখন মাছ হতে হবে। অভ্র চমকে তাকিয়ে দেখে মশাই জলে সাঁতার কেটে তার দিকেই এগিয়ে আসছে। হঠাৎ মশাইয়ের আগমনে অভ্র চমকে ওঠে। ও পাড়ের দিকে উঠে ছুটে পালাতে যাওয়ার আগেই মশাই ওর পা দুটো টেনে জলের মধ্যে টেনে নিয়ে গিয়ে ফেলে। দুজনে তুমুল ধস্তাধস্তি চলতে থাকে। মশাই দুহাত দিয়ে অভ্রর গলা টিপে ধরে। অভ্র কিছুতেই ওর শক্তির সঙ্গে পেরে ওঠে না। ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে অভ্র। তবুও হাল ছাড়ে না অভ্র। বারবার জলের মধ্যে চড় মারতে থাকে। ও জানে যদি একটা প্রদীপের তেলও জলে মেশে তাহলেই মশাইয়ের দেহে জ্বালা শুরু হবে। কিন্তু না, বারবার ঢেউ খেলে গেলেও একটা প্রদীপও জলে ডোবে না। শালপাতার বাটিতে প্রদীপগুলো ভাসতে ভাসতে পুকুরের এদিক ওদিক ঘুরতে থাকে। প্রবল অট্টহাসিতে ফেটে পড়ে মশাই। চিৎকার করে বলতে থাকে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই পুকুর আমার দুনিয়া। এখন তোর কোনো চালাকি খাটবে না যে। ওরে ওরে, আয় দেখবি, আয়, তোদের আজ নতুন সঙ্গী আসছে। অভ্র দেখল জলের ওপরে ছোট ছোট দেহে ভেসে উঠেছে 6টি অবয়ব। তাদের দেহের আকার মাছের হলেও মুখগুলো মানুষের মতো। একজনকে দেখেই অভ্র চিনতে পারে, শঙ্কর। শঙ্কর নিতাই ও মৃত 4টি শিশুর আত্মাকে বশ করে মশাই ওর রাজত্ব চালাচ্ছে। মশাইয়ের নির্দেশে ওরা ধীরে ধীরে অভ্র দিকে এগিয়ে আসতে থাকে। ওদের তীক্ষ্ণ ধারালো রাক্ষসের দাঁত ওকে মরণ কামড় দেওয়ার জন্য উদ্যত হয়। অনেক ছটফট করেও অভ্র একটা প্রদীপকেও জলে ডোবাতে পারল না। এদিকে ক্রমেই ওর শেষ সময় প্রায় আগত। হায় রে, এবারেও কি ওই শয়তানটাই জিতে যাবে? আরো কত নিরীহ প্রাণ যে এর বলি হবে কে জানে। অভ্র দু চোখের পাতা আস্তে আস্তে বুঝে আসতে থাকে। কাকু, এই নাও। কিছু বুঝে ওঠার আগেই তন্ময় মন্দিরের শিবের ত্রিশূল নিয়ে এসে ছুঁড়ে দেয় অভ্রের দিকে।
কিন্তু অচেতন অভ্র সেই ত্রিশূল ধরতে ব্যর্থ হয়। ত্রিশূল জলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে এক বিস্ময়কর ঘটনা ঘটে। পুকুর যেন কোনো এক শৃঙ্খল থেকে মুক্তি পায়। জলে বড় বড় ঢেউ উঠতে থাকে। সকল প্রদীপ একসঙ্গে জলের মধ্যে ডুবে যায়। বলাই বাকি দুটো প্রদীপ জলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাও ডুবে যায়। এদিকে হঠাৎই অযাচিত প্রতিরোধে মশাই চমকে ওঠে। সারা দেহে তীব্র জ্বালার সৃষ্টি হয় তার। অভ্রকে ছেড়ে দিয়ে যন্ত্রণায় আর্তনাদ করতে করতে সে পুকুরের পাড়ে উঠতে চায়। বাকি অতৃপ্ত আত্মারাও জলের মধ্যে ছটফট করতে থাকে, কিন্তু 2 পা উপরে উঠেই মন্ত্রপুত ছাই লাগে ওর পায়ে। পায়ে পেরেক ফুটলে যেমন যন্ত্রণা হয় তেমনভাবেই পা ধরে মশাই পাড়ের ওপরেই বসে পড়ে। তারপর কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে চারিদিকে ঘুরতে থাকে। যদি কোনো ফাঁকা জায়গায় পাওয়া যায় তবে সেখান দিয়েই সে পালিয়ে যাবে। না, এ কাজে কোনো ফাঁক রাখেনি ওরা। মশাই শ্লেষ দৃষ্টিতে কিছুক্ষণ অভ্রের দিকে তাকায়, তারপর বলে ওঠে, কে ভেবেছিস তুই এইভাবে আমায় শেষ করতে পারবি? দেখ তাহলে। অভ্র দেখে মশাই আঁচলা ভরে জল তুলে ছাই ধুয়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু ফল যে উল্টো হবে সেটা সে ভাবেনি। গতকালের শিব পুজোয় জেগে উঠেছে মূর্তি। তারই আশীর্বাদে ছাইয়ের ওপর পুকুরের জল পড়ার সঙ্গে সঙ্গে গোটা পুকুর ছাইয়ের দাগ বরাবর অগ্নিবলয় ঘিরে যায়। মশাই না পারে পুকুরের জলে নামতে, না পারে পুকুরের পাড়ে উঠতে। 2 জায়গার মাঝখান বরাবর শুধুই পুকুরের চারপাশে বৃথাই দৌড়াতে থাকে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। প্রভু, তোমার মাথায় যদি সত্যি চন্দ্রালঙ্কার থাকে আর আমাদের ভক্তি যদি সত্যি হয়ে থাকে, তবে আজ রাতে একটিবার জাগ্রত হও প্রভু। তোমার আশিস চাঁদের নির্মল কিরণে ধুয়ে মুছে যাক সকল পাপ, সকল অনাচার। এদের তুমি ইহলোক থেকে মুক্তি দাও ভগবান, এদের তুমি ইহলোক থেকে মুক্তি দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলাই চিৎকার করে ভোলানাথকে স্মরণ করতে করতে হাতের আয়নায় চাঁদের প্রতিবিম্ব ফেলে সেই রশ্মি ফেলে মশাইয়ের মুখের ওপর। সঙ্গে সঙ্গে তীব্র আর্তনাদে গোটা বাগান পুকুর যেন কেঁপে ওঠে। আয়নার ওই রশ্মিতে মশাইয়ের দেহে আগুন লেগে যায়। পুকুর ধারে দাউ দাউ করে জ্বলতে থাকে মশাইয়ের চিতা। অভ্র জল থেকে উঠে আসে উপরে। কিছু সময়ের পর মশাইয়ের কঙ্কাল জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়। অভ্র 2 হাতে তন্ময়কে বুকে জড়িয়ে ধরে। আজ ওর বুদ্ধির জন্যই এই যাত্রায় ও প্রাণে বেঁচেছে। 3 জনে যেই পিছনে ফেরে অমনি একটা নির্মাণ ডাক শুনতে পায়। দাঁড়াও অভ্র। 3 জন পিছন ফিরে দেখে জলের ওপর ভাসমান অবস্থায় বেশ কয়েকটি অবয়ব আলোকিত হয়ে ভেসে আছে। অভ্রের বুঝতে বাকি থাকে না নীলদা বাকি সকল আত্মাকে নিয়ে ওদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছে। আজ তোমাদের 3 জনের জন্য আমরা মুক্তি পেলাম। তোমাদের যে কি বলে আশীর্বাদ করব আমি জানি না, শুধু এইটুকুই বলতে পারি, চিরসুখী হও। আমার তো আর ইহলোকে কেউ রইল না। মা বাবা তো কবেই মারা গিয়েছেন। ভাইটাকে মানুষ করেছিলাম, তাকেও তো। যাকে এই আমার ভাই নিতাই। আজ থেকে আমরা আবার একসাথে থাকব, তবে পরপারে। আমার কিছু সম্পত্তি আমার গ্রামের বাড়িতে আছে, তোমরা গিয়ে সেগুলো উদ্ধার করে স্কুলের কাজে লাগিও। আমার বাড়ির ঠিকানা, দলিল সবকিছু তোমার স্কুল ঘরের বিছানায় পেয়ে যাবে। বলাই, ছেলেকে মনের মতো করে মানুষ করো কেমন? ও একটি রত্ন। জানি তোমার আর্থিক অবস্থা খারাপ, আমার কিছু টাকা পয়সা তোমার ছেলের বইয়ের তাকের উপর পাবে, সেগুলো কাজে লাগিও কেমন? এটা আমার দয়ার দান নয়, ওকে আমার তরফ থেকে করা আশীর্বাদ। তোমরা সকলে ভালো থেকো। চতুর্থ প্রহরে শিব পুজো সম্পন্ন করে অভ্র ও বলাই
নিজের গন্তব্যে ফিরে যায়। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় নীলদার কথা মতো জিনিসগুলো পায়। সঙ্গে পায় নীলদার একটা ফটো। বলাই ও অভ্র নীলদার সমস্ত সম্পত্তি উদ্ধার করে স্কুলের কাজে লাগায়। বলাই দোকানটা আরো সুন্দর করে গড়ে তোলে, ছেলেকে ভালো স্কুলে লেখাপড়া শেখায়। ঘটনার পর বছর 2 কেটে গেছে। বলাইদার দোকানে আজও নীলদার ফটো ঝুলতে থাকে। তন্ময় রোজ এসে তাতে মালা দেয়। স্কুলে নানান জাতীয় দিবস উদযাপিত হওয়ার সময় নেতাজি, গান্ধীজির সঙ্গে নীলদার ফটোতেও মালা দেওয়া হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মুখে আজও ফেরে নীলোৎপল সেনের এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করার বিশেষ কাহিনী। অভ্র এখনো ওই স্কুলেই চাকরি করে। মাঝে মাঝেই নীলদার জন্য তার চোখের কোণটা ভিজে ওঠে। হেড স্যারের উদ্দেশ্যে লেখা চিঠিখানা স্মৃতি হিসাবেও রেখে দেয় নিজের জায়গায়। শেষ হলো আজকের গল্প। লেখিকা বিউটি কর্মকারের কলমে মশাই ভূত। আজকের গল্পের প্রশ্ন, পুকুরে কটা প্রদীপ ভাসানো হয়েছিল? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথেও জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, ডিসেম্বর এবং জানুয়ারি মান্থে যারা গল্পের প্রশ্ন উত্তর প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তাদের নাম এই সপ্তাহে ইউটিউব কমিউনিটি পোস্টে বেরিয়ে যাবে। তাই অতি অবশ্যই ইউটিউব কমিউনিটি পোস্টটাও খেয়াল রাখতে হবে। কে বলতে পারে তোমাদের মধ্যে কেউ জয়ী হতে পারে। আজকে গল্প পাঠে রৌনক, অন্যান্য চরিত্রে পার্থ, শান্তনু, অচ্যুত, বর্ষা, সৌমিক, নীল এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ জিএফএক্স, স্ক্রিপ্টিং সুচেতা, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য আসতে চলেছে খুব খুব তাড়াতাড়ি স্বনামধন্য লেখক শ্রী শঙ্কর চ্যাটার্জির কলমে রফিক সমগ্র 3 থেকে রফিকের প্রথম বড় উপন্যাস আসছে খুব তাড়াতাড়ি আমাদের এই হানাবাড়ি ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।